আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করছি আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির ধারাবাহিক প্রক্রিয়া, এবং আজকে হচ্ছে তার পর্ব 1। তো চলো শুরু করি। তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আহ, হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য একটি পদ্ধতি, ঠিক আছে? তো আমরা আগে জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিটি কি। এটি একটি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং ওইখান থেকে আমরা প্রথমে লেনদেন গুলো নির্ণয় করি। এখন ওই লেনদেন গুলোকে সঠিকভাবে সুচারুরূপে হচ্ছে আমাদের হিসাবগুলোতে আহ, স্থাপন করতে হয়, ঠিক আছে? সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিটি ব্যবহার করে থাকি। এই দুতরফা দাখিলা পদ্ধতির ফলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা পাই। এর মাধ্যমে আমরা আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়া আর্থিক ফলাফল সুন্দরভাবে নির্ণয় করতে পারি এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা আছে। তো এখন দেখো, আহ 1494 সালে ইতালির গণিতবিদ এই পদ্ধতি উদ্ভাবন করে। এটা তোমাদের এমসিকিউ তে আসবে যে আহ, কে এটা উদ্ভাবন করে বা কত সালে করে, এটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিবে। এর পরের পয়েন্ট আছে হিসাব খাত গুলোকে দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। একটি হলো ডেবিট, অন্যটি হলো ক্রেডিট। ডেবিট ক্রেডিট এই কথাটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা যারা হচ্ছে কমার্সে পড়ি না বা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, যারা সায়েন্স আছে, তারাও কিন্তু বলবে যে একা মানে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট মানে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে এই ডেবিট ক্রেডিট এর সাথে কিন্তু সবাই পরিচিত। এখন এই ডেবিট ক্রেডিটটা আসলে কি, আর দ্বৈত সত্যটাই কি? মানে আমার প্রত্যেকটা লেনদেনের হচ্ছে দুইটা করে পক্ষ থাকবে। একটা হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ। একজন হচ্ছে সুবিধা গ্রহীতা, আরেকজন হচ্ছে সুবিধা দাতা, ঠিক আছে? তো এই লেনদেনগুলোকে আমরা দুইটা হিসাবে নিয়ে যাব, একটা হচ্ছে ডেবিট হিসাবে, আরেকটা হচ্ছে ক্রেডিট হিসাবে। আর অ্যাকাউন্টিং এর সবসময় কি হবে, তোমার ডেবিট পাস এবং ক্রেডিট পাস সবসময় কি সমান হবে। যদি তোমার সমান না হয়, তার মানে হচ্ছে তোমার ম্যাথে ভুল আছে, ঠিক আছে? এর জন্য হচ্ছে ডেবিট ক্রেডিট পক্ষ করে যখন আমরা ম্যাথটা করব, তাহলে আমরা খুব সহজেই আমাদের ভুল ত্রুটিগুলো বের করে নিতে পারবো। এরপরে দেখো, দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান, সামগ্রিক ফলাফল এ পদ্ধতির মূলনীতি। এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো কি কি। তাহলে এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবো যে দ্বৈত সত্তা, দাতা গ্রহীতা, ডেবিট ক্রেডিট, সমান অঙ্কের আদান প্রদান। আমি একটু আগে বলছিলাম যে ডেবিট আর ক্রেডিট সবসময় কি হবে, সমান হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে সামগ্রিক ফলাফল এ পদ্ধতির মূলনীতি। এবার দুতরফা দাখিলা পদ্ধতিতে দুই ধরনের হিসাবের বই রাখা হয়। এক নম্বর হচ্ছে প্রাথমিক বই বা জাবেদা, দুই নম্বর হচ্ছে পাকা বই বা খতিয়ান। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমার জন্য, কারণ হচ্ছে এটা তোমাদের এমসিকিউ তে আসবে। আর তাছাড়া আমরা যখন ম্যাথ করব, তখন কিন্তু এই জিনিসগুলোই আমরা করব। তো দেখো, এই দুতরফা দাখিলা পদ্ধতিতে দুই ধরনের হিসাবের বই রাখা হয়। প্রথমটা হচ্ছে প্রাথমিক বই বা জাবেদা। এই জাবেদাকেই বলা হয় হিসাবের প্রাথমিক বই, ঠিক আছে? আর দুই নম্বরে হচ্ছে পাকা বই বা খতিয়ান। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বা হচ্ছে রাজা, এই টাইপের কথাগুলো হচ্ছে খতিয়ানকে বলা হয়। খতিয়ানটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তোমাদের এমসিকিউ তে আসবে যে জাবেদাকে কি বলা হয় এবং খতিয়ানকে কি বলা হয়। জাবেদাকে বলা হয় হচ্ছে হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় হচ্ছে হিসাবের পাকা বই। আচ্ছা, এখন দেখো, এই যে জাবেদার মধ্যে এই কয়েকটা জিনিস অন্তর্ভুক্ত হবে। সেটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, আর হচ্ছে প্রকৃত জাবেদা। এই সাতটা জিনিস হচ্ছে হিসাবে প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ হবে। আর খতিয়ান, খতিয়ানের মধ্যে হচ্ছে দুইটা আসবে। সেটা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান, আর দুই নম্বর হচ্ছে সহকারী খতিয়ান। এই দুইটা জিনিস হচ্ছে খতিয়ান। আর এখন তোমরা বলতে পারো যে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ানটা কি আর সহকারী খতিয়ানটা কি। এটা যখন আমরা আহ খতিয়ান অধ্যায়টি করব, তখন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আপাতত তোমরা এতটুকু জানলেই, এই অধ্যায়ের জন্য এতটুকু জানলেই এনাফ, ঠিক আছে?
তো এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বেসিক বা যেই ধরনের এমসিকিউ তোমাদের জন্য আসবে, এখানে হচ্ছে আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি, এগুলো পড়লেই হচ্ছে এমসিকিউ গুলো কমন পাবা। আচ্ছা, এরপরে আরো আছে, সেইগুলো সম্পর্কে আমরা নেক্সট পর্বে জানবো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এবং আজকে হচ্ছে তার পর্ব 2। তো চলো শুরু করি। গত পর্বে হচ্ছে আমি তোমাদের কয়েকটি ধারণা দিয়েছিলাম যে এই অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে বা দুতরফা দাখিলা পদ্ধতি কি এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি আরো কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছি যে এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে জাবেদা। গত ক্লাসে আমি তোমাদেরকে জাবেদা আর খতিয়ান সম্পর্কে হালকা ধারণা দিয়েছিলাম, আর আজকে হচ্ছে আরেকটু ধারণা দিব, সেটা হচ্ছে জাবেদা লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আমরা লেনদেন চিহ্নিত করার পরে হচ্ছে দুইটা পক্ষ নির্ণয় করব, ডেবিট ক্রেডিট, এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা যেই বইতে লিপিবদ্ধ করব সেটাকে সেই বইকে জাবেদা বলে। আর আমরা জানি যে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এরপরে হচ্ছে খতিয়ান। জাবেদায় লিপিবদ্ধকৃত সকল লেনদেনকে আলাদা আলাদা ভাবে যে বইতে স্থানান্তর করা হয় তাকে খতিয়ান বলে। আচ্ছা, তো জাবেদার মধ্যে আমরা যে হিসাবগুলো অ্যাড করব তাহলে ওই হিসাবগুলোর প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা নামে যেটি করা হয় সেটা তাকেই হচ্ছে খতিয়ান বলা হয়। খতিয়ানকে বলা হয় হচ্ছে হিসাবের পাকা বই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের খতিয়ান। এরপরে দেখো হিসাব চক্র। ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে গোল করে আঁকা আছে হিসাব চক্রের চিত্রটি। তো তোমরা হচ্ছে ওই সিরিয়াল অনুযায়ী দেখো, আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী হিসাব চক্রের মধ্যে যে কাজগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী লিখে দিয়েছি। তোমরা এইগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী তোমরা মুখস্থ করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর মধ্যে আসবে, ঠিক আছে? যে হিসাব চক্রের 2 নম্বর ধাপে কি আছে, বা হচ্ছে 4 নম্বর ধাপে কি আছে, 6 নম্বর ধাপে কি আছে। তো তোমরা যদি এটা সিরিয়াল অনুযায়ী মুখস্থ করো তাহলে তোমাদের জন্য এমসিকিউ মার্ক করাটা ইজি হয়ে যাবে। তো এখন এখন আসি এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বা সব থেকে বেসিক যেটা জানলে তুমি খুব সহজেই ডেবিট ক্রেডিট, এই দুইটা জিনিস জানলে তুমি হচ্ছে অনেকগুলো জিনিস তুমি খুব ভালোভাবেই করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে মেইন বেসিক যেটা ডেবিট ক্রেডিটের, সেটা আমি এখন তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট, আয় ও দায় আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই দুইটা লাইন দেখো আমি সুন্দর করে তোমাদের রেড মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে মনে করো যে তোমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, বিভিন্ন যে ম্যাথ করবা, এই জিনিসটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারবা। জাস্ট দুইটা লাইন তোমাদের মনে রাখতে হবে যে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে, আয় ব্যয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। এই কথাটা হচ্ছে তোমাদের বইয়ে একটা চার্ট আকারে আছে, ঠিক আছে? লম্বা করে একটা চার্ট আকারে আছে। তো তোমরা চাইলে ওখান থেকে ওভাবেও করতে পারো। আমার মতে হচ্ছে তোমরা এই এইভাবে এই 2 লাইন করে পড়লে তোমাদের জন্য ইজি হবে, কারণ চার্টের মধ্যে হচ্ছে অনেক প্যাচার দেওয়া আছে, তো তোমরা ওইটা মুখস্থ করতে সময় লাগে। তো তোমরা নর্মালি হচ্ছে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, মানে সম্পদ আর ব্যয় হচ্ছে একই, আর আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা হচ্ছে এক হিসাব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হবে, ঠিক আছে? তো এই দুইটা লাইন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা খুব ভালো করে এটা মুখস্থ করে ফেলবা, তাহলে হচ্ছে যখন তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাবা তোমাদের জন্য খুবই ইজি হবে, ঠিক আছে? তো এই অধ্যায়ের আরো কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সেই সূত্রগুলো আমি এখন তোমাদেরকে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখন আমরা হচ্ছে আরো কিছু এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জানবো। দেখো এই 3টা সূত্র, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি, এই 3টা সূত্র কিন্তু খুবই সোজা আর ম্যাথ গুলো খুবই ইজি। তোমরা হচ্ছে জাস্ট সূত্রটা ভালো করে মুখস্থ করে ফেলবা, দেখবা যদি এই এই রিলেটেড ম্যাথ আসে তোমরা খুব সহজেই সৃজনশীল 10 মার্ক পেয়ে যাবা। তো প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়।
লাভ ক্ষতি হচ্ছে সর্বপরি মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো এই তিনটা সূত্র তোমরা ভালো করে পড়ে ফেলবা, তাহলে দেখবা যে এই রিলেটেড ম্যাথ আসলে তোমরা খুব সহজেই মার্কগুলো পাবা। তো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের কিছু বেসিক বা এমসিকিউ যেগুলো তোমাদের কাজে লাগবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের যে মূল যে ম্যাথ বা যেই কাজগুলো আছে আমরা ওগুলো শিখবো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 3। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেনদেন থেকে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো চলো শুরু করি। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাদেরকে প্রথমেই এই উপরের 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে, এই 4টা জিনিস তোমরা যে যেভাবে পারো সেভাবে মনে রাখবে। তবে তোমাদের বইয়ে হচ্ছে এটা বড় একটা চার্ট আকার করে দেওয়া আছে, তো ওইখান থেকে মুখস্থ করতে বা অনেকে মনে রাখতে প্রবলেম হয় দেখে আমি তোমাদেরকে এভাবে সাজিয়ে লিখে দিছি। এইভাবে তোমরা মনে রাখবা, খুব সহজে মনে রাখতে পারবে। তো সম্পদ আর ব্যয়টা হচ্ছে সেম হবে, আর আয় দায় মালিকানা সত্ত্বটা হচ্ছে সেম হবে। আর এই পাশ আর এই পাশ হচ্ছে পুরো উল্টা। সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, মানে উল্টাটা আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে এই প্রথমে তো এই চারটা আমরা ভালো করে মুখস্থ করব। এটার পরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হিসাব 5 প্রকার বা হিসাবের শ্রেণী কয় ধরনের হয়, সেটা হচ্ছে 5 ধরনের: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই জিনিসটা হচ্ছে আমাকে মুখস্থ করতে হবে। এটা তোমাদের এমসিকিউ তেও আসে, তোমরা মুখস্থ করলে এমসিকিউ ভালো করে মার্ক করতে পারবে। এরপরে দেখো, এতটুকু আমাদের মুখস্থ করা শেষ। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন জিনিস, প্রথমে আমাদেরকে প্রশ্ন থেকে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে, তাই না? কারণ যেটা লেনদেন না সেটা তো আর আমরা অন্তর্ভুক্ত করব না। তো যেটা লেনদেন, প্রথমে আমরা লেনদেন চিহ্নিতকরণ করব। এরপরে সেখান থেকে আমাদেরকে এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমেই তো আমরা এগুলো মুখস্থ করে নিলাম। এবার আমাদের 4টা জিনিস মাথায় রাখতে হবে। 4টা জিনিস আমি 4টা ধাপ পার করলেই হচ্ছে আমি আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তো দেখো, এই হচ্ছে সেই 4টা জিনিস। এই 4টা জিনিস তুমি মাথায় রেখে তুমি তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করবা। প্রথমে কি? হিসাবের নাম বা পক্ষ নির্ণয়। 2 নম্বর হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয়। 3 নম্বর হচ্ছে হ্রাস বৃদ্ধি নির্ণয়। এরপরে 4 নম্বর হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট। এই 4টা জিনিস তুমি মাথায় রাখবা, তাহলে তুমি খুব সহজেই লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। তো দেখো, আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা এখন শিখাবো। তো দেখো, প্রথমে আমরা একটা লেনদেন লিখি। তো ব্যবসার প্রথমেই নর্মালি যেই লেনদেনটা থাকে সেটা এখন আমরা লিখতেছি। সেটা হচ্ছে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা হচ্ছে আমাদের প্রথম যে লেনদেনটা সেটা। এখন 2 লক্ষ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ব্যবসার মূলধন। তো মূলধনটা কি? মূলধন মানে হচ্ছে যেই টাকা বা যেই জিনিসপত্র নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করবা, মানে ব্যবসা শুরু করার প্রথম ধাপে তুমি যে জিনিসগুলো নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করবা সেটাকেই হচ্ছে ব্যবসার মূলধন বলে। এখন এখানে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে আমার ব্যবসায় কি আসছে? আমার ব্যবসা হচ্ছে নগদ টাকা আসছে। আর জাবেদা করার জন্য, ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করব। তাহলে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে যে আমার ব্যবসায় কি আসছে বা কি গেছে। ঠিক আছে, কারণ আমি তো সবসময় আমার ব্যবসার হিসাব করব। তাহলে আমার ব্যবসায় কি আসছে অথবা কি গেছে। দেখো, ধরো এটা হচ্ছে তোমার ব্যবসায় প্রতিষ্ঠান। এখন এই ব্যবসার প্রতিষ্ঠানে কিন্তু আগে কিছু ছিল না। এরপরে যখন তুমি 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, তোমার ব্যবসায় কি এই যে 2 লক্ষ টাকাটা চলে আসছে? আগে কিন্তু টাকা ছিল না, এখন কি হয়েছে? 2 লক্ষ টাকা আসছে।
তার মানে আমার ব্যবসায় কি আসছে, 2 লক্ষ টাকা আসছে। এখন 2 লক্ষ টাকা আসছে, তার মানে হচ্ছে এখানে নাম আসবে নগদান হিসাব। নগদান হিসাব। যখন তোমার ব্যবসায়ে নগদ টাকার আসা যাওয়া হবে, সেই নগদ টাকার নামটা আমরা লিখব, হিসাবের নাম বা পক্ষটা আমরা লিখব হচ্ছে নগদান হিসাব। ঠিক আছে, নগদান হিসাব। আচ্ছা, একটা পক্ষ বের করা শেষ। এবার প্রত্যেকটা লেনদেন থেকে হচ্ছে 2টা করে পক্ষ বের হবে। 2টা বা আরো বেশি হতে পারে, আপাতত তোমরা 2টা দিয়ে শিখো। তাহলে নগদান হিসাব বেরোলো একটা। এখন আরেকটা পক্ষ কি, এই নগদ টাকাটাই আমার ব্যবসায় কি হিসেবে আসছে, মূলধন হিসেবে আসছে, তাই না? কারণ যেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে বা যে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেটাকে আমরা কি বলি, মূলধন বলি। তাহলে আরেকটা নাম হবে কি, মূলধন হিসাব। মূলধন হিসাব। ঠিক আছে, এটা গেল নগদান হিসাব আর হচ্ছে কি মূলধন হিসাব। এখন 2টা নাম আমরা বের করছি। আরেকটা কথা বলি যে তোমরা যদি এটা মনে রাখতে সমস্যা হয়, তোমরা এক কাজ করবে, সেটা হচ্ছে ব্যবসা শুরু করলে বা 1 তারিখে যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওইখানে এই এই নর্মাল মূলধন হিসাবটা আসবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের প্রথম কাজটা কিন্তু করা শেষ। প্রথম কাজটা কিন্তু করা শেষ, হিসাবের পক্ষ বা নাম নির্ণয় করা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে, হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। হিসাবের শ্রেণী মানে হচ্ছে এই যে হিসাবের শ্রেণী এটা। ঠিক আছে, তাহলে হিসাবের শ্রেণী এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই পক্ষ বা নামের হিসাবের শ্রেণী কোনটা হবে, নগদান হিসাব। নগদান হিসাব মানে নগদ টাকা। তার মানে এইটা আমার জন্য কি, নগদান হিসাবটা আমার জন্য কি হবে, সম্পদ হবে, তাই না? নগদান হিসাবটা আমার জন্য কি, সম্পদ। এই যে সম্পদ, এই কারণ নগদ টাকা তো আমার জন্য ব্যয় না, আয় না, দায়ও না, মালিকানা সত্ত্ব না। নগদ টাকাটা হচ্ছে আমার জন্য সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা নগদান হিসাবের সম্পদ নির্ণয় করে ফেলছি। এবার মূলধনের হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে মূলধন হচ্ছে সবসময় মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে মূলধনের শ্রেণী হচ্ছে মালিকানা, মালিকানা সত্ত্ব। মূলধনের শ্রেণী হচ্ছে কি, মালিকানা সত্ত্ব। তাহলে এখন দেখো আমরা এই 2 নম্বরটাও কি কাজ করে ফেলেছি, হিসাবের শ্রেণী নির্ণয় করেছি। ঠিক আছে, এই কাজটা করা শেষ। তাহলে নগদান হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ আর মূলধনের শ্রেণী হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এবার আমাকে যেটা করতে হবে, হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখন আমরা যেটা করব, হ্রাস বৃদ্ধি নির্ণয় করব। তো সম্পদ, সম্পদ এখানে আমার কি হয়েছে, নগদান হিসাবটা কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? দেখো তো, তোমার ব্যবসায় তো আগে টাকা ছিল না, এরপরে কি তোমার ব্যবসায় টাকা নতুন করে অ্যাড হয়েছে, মানে আসছে। তাহলে আসার কারণে এই নগদান হিসাবটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তাই না? বৃদ্ধি পাইছে। নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি, সম্পদ বৃদ্ধি পাওয়া, তাই তো? নগদ বৃদ্ধি পাইছে, তার মানে কি আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তার মানে আমরা এখানে কি লিখবো, বৃদ্ধি পাইছে, তাহলে এটা কি হবে, ডেবিট হবে। ঠিক আছে, এটা কি হবে, ডেবিট হবে। বা তোমরা, আমি তো শর্টকাটে ডেবিট লিখেছি, তোমরা হচ্ছে এভাবে লিখবা, ডেবিট, ডেবিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, এই 4টা জিনিসই কিন্তু মাথায় রাখছি। প্রথমে আমরা হিসাবের নাম অথবা এই যে পক্ষ নির্ণয় করছি, নগদান হিসাব। এরপরে কি করছি, হিসাবের শ্রেণী নির্ণয় করছি। এই নগদান হিসাবটা হিসাবের কোন শ্রেণীতে যাবে, হিসাবের এই যে সম্পদ শ্রেণীতে যাবে। ঠিক আছে, সেটাও আমরা নির্ণয় করছি। এখন দেখবো যে এই নগদান হিসাব বা সম্পদ বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তাহলে এখানে যেহেতু আমার ব্যবসায় টাকা আসছে, তার মানে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে বৃদ্ধি যেহেতু পাইছে, তাহলে এবার আমরা উপরের এই 4টা পয়েন্টের দিকে তাকাবো। তাহলে আমরা দেখি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, এর জন্য আমরা লিখেছি ডেবিট। ঠিক আছে, এরপরে দেখো মূলধন। মূলধন আমার এই 5টা হিসাবের মধ্যে যায় হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে। এখন দেখবো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তাহলে এখানে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, যেহেতু আমার ব্যবসায় টাকা আসছে, তো আমার মালিকানা সত্ত্ব কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে যেহেতু আমরা আগে লিখি বৃদ্ধি
মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আচ্ছা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট। তাই আমাদের হিসাব হবে হচ্ছে এটা। তাহলে দেখো আমরা কিন্তু চারটা জিনিসই কি মাথায় রেখে আমরা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুব সহজেই পারবো। আর এই চারটা জিনিস মাথায় রাখলে তুমি আরো অনেক ধরনের কোশ্চেন আছে, সেগুলো তুমি খুব সহজেই সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি কি করবা? হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করবা। এরপরে হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করবা। এরপরে ওই শ্রেণীটা বা ওই হিসাবটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে সেটা আমরা মাথায় রাখবো। এরপরে ওই অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিটটা কি করব? লিখবো। ঠিক আছে, তো পরীক্ষায় তো তোমরা এভাবে লিখবা না। পরীক্ষায় হচ্ছে এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তোমরা পরীক্ষায় লিখবা হচ্ছে নর্মালি এই মাঝখানে দুইটা তোমরা মনে মনে করবা। আর তাহলে আমাদের এখানে কি হবে? নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব কি হয়ে গেল? ক্রেডিট হয়ে গেল। আর সব সময় ডেবিটটা আগে থাকবে আর ক্রেডিটটা হচ্ছে পরে থাকবে, মানে ডেবিটটা উপরে থাকবে আর ক্রেডিটটা হচ্ছে নিচে থাকবে। ঠিক আছে, এভাবে করবা। তাহলে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা ডেবিট ক্রেডিট কি হলো? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। এবার আমরা আরেকটা লেনদেন করব, সেটা হচ্ছে ধরো আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। 20,000 টাকা। ঠিক আছে, আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। এখন আমরা এটার ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করি। তাহলে হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমার কাছে কি আসছে বা কি গেছে সেই জিনিসটা আগে আমরা জানি। সেটা হচ্ছে, যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র মানে কি? আসবাবপত্র মানে হচ্ছে যে তোমার ব্যবসায় ব্যবসায় কি আসবাবপত্র মানে হচ্ছে ব্যবসায়ের যে চেয়ার টেবিল বা আলমারি, তারপরে যাবতীয় এই টাইপের ফার্নিচার টাইপের জিনিসগুলো তো হচ্ছে আসবাবপত্র, তাই না? তো এখন আমি যেহেতু আসবাবপত্র কিনছি, তার মানে আমার ব্যবসায় কি আসবাবপত্র আসছে। আগে আমার ব্যবসায় চেয়ার ছিল না, এখন আমি চেয়ার কিনে আনছি, তাহলে আমার ব্যবসায় চেয়ার আসছে না? তো আমার আসবাবপত্র আসছে। তাহলে আসবাবপত্র আসার কারণে এখন আমরা লিখবো হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র হিসাব। ঠিক আছে, আর এরপরে এখন এই আসবাবপত্রটা যে আসছে, আমাকে তো দোকানদার শুধু শুধু দেয় নাই বা ফ্রি ফ্রি দেয় নাই, এর বিপরীতে তো আমাকে নগদ টাকা দিতে হয়েছে। আসবাবপত্র তাহলে আমরা এই যে 20,000 টাকা দিয়ে কিনছি, আমার কাছ থেকে টাকা চলে গেছে। এখন এই টাকা চলে যাওয়ার কারণে আমার কি নাম আসবে? আমি প্রথমে বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম আসবে কি? নগদান হিসাব। ঠিক আছে, এখানে আসবাবপত্র কেনার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নাম আসবে কি? নগদান হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এখন নগদান হিসাবটাও লিখবো, নগদান হিসাব। নগদান হিসাব লিখছি। ঠিক আছে, এখন তোমরা যদি আসবাবপত্র হিসাবটা নাও লিখতে পারতে, প্রথমেই যদি তোমরা নগদান হিসাবটা লিখতে, যেহেতু আমি আসবাবপত্র কিনছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমি নগদান হিসাবটা লিখছি। লেখার পরে এখন এই নগদ টাকাটা কোন কারণে চলে গেছে? এই আসবাবপত্র ক্রয়ের জন্য তো চলে গেছে, তাই না? তার মানে আমার হিসাব আসবে কি? আসবাবপত্র হিসাব। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করা শেষ। এবার আমাদের কি করতে হবে? হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে হিসাবের শ্রেণী, আসবাবপত্র বোঝাই যাচ্ছে যে আসবাবপত্র হচ্ছে আমার ব্যবসার জন্য কি? সম্পদ, কারণ এটা আমার জন্য অনেক দীর্ঘমেয়াদী। তো এটা আমার জন্য কি হবে? সম্পদ। সম্পদ হিসাবের শ্রেণী আমরা নির্ণয় করলাম, এটা হচ্ছে সম্পদ। আর নগদ টাকাটাও কি আমার ব্যবসায় সম্পদ? নগদ টাকাটাও আমার ব্যবসায় কি? সম্পদ। তাহলে লিখলাম আসবাবপত্র হিসাব হচ্ছে সম্পদ আর নগদান হিসাবও আমার জন্য সম্পদ। এখন তারপরে 3 নম্বর পয়েন্টে কি ছিল? হ্রাস বৃদ্ধি নির্ণয়। আমরা এখন দেখব সম্পদ আর এই সম্পদ হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এখন প্রথমটা লিখি আগে, আসবাবপত্র। আমার ব্যবসায় আসবাবপত্র ছিল না, এখন আমার ব্যবসায় কি? আসবাবপত্র আসছে।
তার মানে আমার আসবাবপত্র কি হয়েছে, বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। আচ্ছা, প্রথমে আমরা লিখি সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পাইছে। আচ্ছা, বৃদ্ধি যেহেতু পাইছে তো কি হবে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তার মানে এটা হবে কি ডেবিট। ঠিক আছে, এটা হবে কি ডেবিট। বুঝতে পারছো? চারটা জিনিস মাথায় রাখলে কিন্তু তুমি সহজে ডেবিট করে নির্ণয় করতে পারতেছো। তাহলে আমরা আসবাবপত্র নাম প্রথমে দেখলাম, তারপরে হচ্ছে এটা কোন শ্রেণীতে যাবে, সম্পদে। এখানে যেহেতু আমার বেশি আসবাবপত্র আসছে, তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তো আমরা লিখলাম ডেবিট। এবার নগদান হিসাব শ্রেণী নির্ণয় করা শেষ। আমরা এখন দেখব যে এই নগদান হিসাব থেকে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে, মানে 3 নম্বর পয়েন্টটা। তো দেখো যে এই যে যে তুমি নগদ টাকাটা দিয়ে তোমার আসবাবপত্র কিনছো, তাহলে তোমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে, তার মানে নগদ টাকা কি হয়েছে, হ্রাস পাইছে, তাই না? তাহলে নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে আমাদের কি হবে? আচ্ছা, প্রথমে আমরা লিখি যে নগদান হিসাব বা সম্পদ হ্রাস। আচ্ছা, নগদান হিসাব হ্রাস পাইছে মানে কি, সম্পদ কি হয়েছে, হ্রাস হয়েছে। আর সম্পদ হ্রাস পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট, তাই না? সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে এখানে যেহেতু আমার সম্পদ হ্রাস পাইছে, তার মানে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এই চারটা জিনিসই তোমরা মাথায় রাখবে। তাহলে এখানে আমাদের নর্মালি, তাহলে আমরা যখন লিখবো তখন আমরা কি লিখবো, যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরীক্ষার সময় তোমরা এভাবে লিখবা। আর এই যে এই মাঝখানে দুইটা জিনিস, এই মাঝখানে দুইটা জিনিস হচ্ছে তোমাদেরকে মনে মনে করতে হবে। তাহলে আমরা পুরোটা লিখি, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইভাবে হচ্ছে তোমরা সহজে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরে হচ্ছে আমরা আরো কয়েকটা দেখব ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এইবার আমরা হচ্ছে নগদান হিসাব, মানে নগদে পণ্য বিক্রয়, এই লেনদেনের ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করব। তো দেখো, নগদে পণ্য বিক্রি করছি, তাহলে তুমি যে ব্যবসা করো সেই পণ্যগুলো তুমি বিক্রি করছো। সাপোজ তোমার একটা কসমেটিক্স এর দোকান আছে, তো তুমি কি করছো, লিপস্টিক, চুড়ি, এই টাইপের জিনিসগুলো কি করছো, বিক্রি করছো। তাহলে বিক্রি করার ফলে এখন তোমার কাছে কি আসছে, তোমার কাছে কি আসছে, তুমি ধরো চুড়ি বিক্রি করছো বা হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম বিক্রি করছো। এটা বিক্রি করার ফলে তোমার কাছে কি আসছে, নগদ টাকা আসছে। আর আমি কি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম কি আসবে, নগদান হিসাব। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে এই যে পক্ষ বা নামটা হচ্ছে লিখতেছি। তাহলে আমার নাম কি হলো, নগদান, নগদান হিসাব। ঠিক আছে, নগদান হিসাব। এখন আরেকটা পক্ষ কি হবে, নগদান হিসাব। আচ্ছা, এই নগদ টাকাটা কিসের জন্য আসছে, আমি এই যে যে পণ্য বিক্রয় করছি, এই বিক্রি করার ফলেই তো আমার আয় হয়েছে। আয় হয়েছে বিদায় হচ্ছে আমার নগদ টাকাটা আসছে। তো এই বিক্রয়ের জন্যই তো আমার নগদ টাকাটা আসছে, তাই না? তো আমার আরেকটা নাম কি হবে, যে বিক্রয়, বিক্রয় হিসাব। নগদান হিসাব আর হচ্ছে কি বিক্রয় হিসাব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করব। তো দেখো, হিসাবের শ্রেণী, তাহলে নগদ টাকাটা নরমালি আমার কোন শ্রেণীতে যায়, সম্পদে। তাহলে আমরা লিখলাম হচ্ছে সম্পদ, এটা লিখলাম আমরা সম্পদ। আর এখন লিখবো বিক্রয়। বিক্রয় কোন শ্রেণীতে যাবে, বিক্রয়ের মাধ্যমে কি আমার সম্পদ হয়, না। ব্যয় হয়, না। আয় হয়, হ্যাঁ আয় হয়, কারণ বিক্রয়ের মাধ্যমে আমার টাকা আসছে, তার মানে এটা আমার জন্য কি হবে, আয় হবে। তাহলে এটা হিসাবের শ্রেণীতে কি হবে, আয় হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমাদের 2 নম্বর ধাপ করা শেষ। এবার আমাদেরকে হ্রাস বৃদ্ধি করতে হবে। তাহলে হ্রাস বৃদ্ধি করার জন্য তাহলে সম্পদ, সম্পদ কি আমার এখানে বা নগদান হিসাবটা কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? যেহেতু আমি পণ্য বিক্রি করছি, আমার ব্যবসায় টাকা আসছে, ব্যবসায় টাকা আসার কারণে আমার এই নগদান হিসাবটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এটা যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি বৃদ্ধি পাইছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়,
সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে কি ডেবিট। এই যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে আমার এটা কি হবে, ডেবিট হবে। ডেবিট হবে, তার মানে কি নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, এরপরে বিক্রয় আয়, এটা হচ্ছে আয় হিসাবে। এখন বিক্রয়টা কি আমার বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? আমি পণ্য বিক্রি করছি, অবশ্যই আমার বিক্রয়টা কি বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে বিক্রয় আমার এখানে কি হয়েছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে। এবার আমরা দেখব যে বিক্রয় বৃদ্ধি পেলে বা আয় বৃদ্ধি পেলে, এই আয়টা তো এখন আমার কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়েছে, তাহলে এই যে আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, তাই না? তাহলে বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে হয়ে গেল, এই যে চারটা জিনিস মাথায় রেখে আমি আমাদের ডেবিট ক্রেডিট করলাম। তাহলে বিক্রয় হিসাবে নাম পক্ষ নির্ণয় করলাম, এরপরে হচ্ছে এটা হিসাবের শ্রেণীটা কোথায় যাবে সেটা লিখলাম, এরপর হচ্ছে বৃদ্ধি নাকি হ্রাস, যেহেতু বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার কি হয়েছে, ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তো আমরা লিখছি। তাহলে আমরা যখন পরীক্ষা খাতায় লিখবো তাহলে আমরা কিভাবে লিখবো, যে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নগদে পণ্য বিক্রয়ের। এবার আমাকে যেটা করতে হবে, নগদে পণ্য বিক্রয়। তাহলে লিখি, এবার আমরা করব হচ্ছে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, 10,000 টাকা। ঠিক আছে, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন এইটা ডেবিট ক্রেডিট আমরা করব। তাহলে দেখো, যেহেতু আমি নগদে পণ্য ক্রয় করছি, আমার কাছ থেকে কি চলে গেছে, আমার কাছ থেকে হচ্ছে নগদ টাকা চলে গেছে। আর নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে নাম কি হয়, নগদান হিসাব। ঠিক আছে, এখন এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে, এই যে আমি পণ্যটা ক্রয় করছি, ক্রয়ের জন্য তো চলে গেছে, তাহলে আমার আরেকটা পক্ষের নাম কি হবে, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ঠিক আছে, এবার এখন আমরা কি করব, হিসাবের শ্রেণী নির্ণয় করব। তাহলে হিসাবের শ্রেণীতে ক্রয় হিসাবটা কোথায় যাবে, তাহলে ক্রয় করার ফলে আমার টাকা চলে গেছে, তার মানে এটা আমার কি হয়েছে, ব্যয় হয়েছে। তো আমরা লিখবো ব্যয়, ব্যয়। আচ্ছা ঠিক আছে, ব্যয়। এইবার নগদ টাকাটাও তো আমার কাছ থেকে চলে গেছে, তাই না? আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। এখন দেখো, এই নগদান হিসাবটা প্রথমে আমার কোন শ্রেণীতে যাবে, এই যে সম্পদ হিসেবে, আমরা এটা আগেও দেখছি। তাহলে লিখলাম সম্পদ। এবার আমরা দেখব ক্রয় কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। যেহেতু আমি পণ্য ক্রয় করছি, আমার ব্যয় বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে ব্যয় যেহেতু বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তো আমরা লিখব হচ্ছে প্রথমে বৃদ্ধি, এরপরে কি হয়েছে, ডেবিট হয়েছে, তাই না? তাহলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পাইছে তাই ডেবিট। এবার যেটা করতে হবে, নগদান হিসাব সম্পদ, সম্পদ কি হয়েছে, হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে। তাহলে আমি পণ্য ক্রয় করছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে হচ্ছে নগদ টাকা হ্রাস পাইছে। তো আমরা লিখবো হ্রাস, হ্রাস, হ্রাস লিখছি। এইবার সম্পদ হ্রাস পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট, তার মানে হচ্ছে আমাদের কি হবে, ক্রেডিট। ঠিক আছে, তাহলে ক্রয় হিসাব কি হলো, ডেবিট, আর নগদান হিসাব কি হলো, ক্রেডিট। তাহলে তোমরা যখন লিখবা তখন এভাবে লিখবা যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি, ক্রেডিট। হলো, তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে এই চারটা জিনিস মাথায় রেখে তুমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাহলে তোমরা খুব সহজেই কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে বা পরবর্তী ক্লাসে আমি যখন আরো কিছু ম্যাথ করব, তখন আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিট গুলো আবারও ভালো করে হচ্ছে প্র্যাকটিস করাবো। তাহলে করতে করতে হচ্ছে তোমরা এই ডেবিট ক্রেডিট গুলো হচ্ছে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। কিন্তু মেইন জিনিসটা মাথায় রাখবা,
এই চারটা জিনিস, ঠিক আছে? এই চারটা জিনিসের মধ্যে আমাদের তো এগুলো মুখস্থ করতে হবে। এইগুলো মেনটেন করে তুমি যখন হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, তখন তুমি খুব সহজেই তোমাদের ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে পারবে, ঠিক আছে? আমরা করছিলাম নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এবং আজকে হচ্ছে তার পর্ব 4। আজকে আমরা গত পর্বে হচ্ছে আমরা শিখছিলাম যে লেনদেন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। আজকে আমরা আরো কিছু হচ্ছে উদাহরণ করব যাতে তোমরা ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে পারো। তো গত পর্বে আমি তোমাদেরকে বলছিলাম হচ্ছে এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য। তো চলো আমরা কিছু আরো কিছু উদাহরণ লিখি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য। তাহলে প্রথমে দেখো, আমি যদি লিখি নগদে আলমারি ক্রয় 10,000 টাকা, 10,000 টাকা, তাহলে এইটা হচ্ছে আমাদের লেনদেন। তাহলে প্রথমেই আমরা কি করব, হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করব। হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় করার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, আমার কাছে কি আসছে বা কি গেছে ওই জিনিসটা আগে আমাকে জানতে হবে। তাহলে আমার কাছে কি আসছে, আলমারি কিনছি, তার মানে আমার কাছে আলমারি আসছে, আর আমার কাছে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তো এখন আলমারি যেহেতু আসছে, আমরা তো আলমারি হিসাব লিখতে পারি না, আলমারিটা যেহেতু আমাদের আসবাবপত্রের মধ্যে পড়ে, তো আমরা লিখবো কি, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, ঠিক আছে? আসবাবপত্র হিসাব। আর এই আসবাবপত্র কেনার ক্রয়ের ফলে আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। এবার দেখো, এই যে আসবাবপত্র আর নগদান হিসাব, আমাদের হিসাবের নাম অথবা পক্ষ নির্ণয় শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। এখন আসবাবপত্রটা হিসাবের কোন শ্রেণীতে যায়, অবশ্যই সম্পদের শ্রেণীতে যাবে। তো আমরা এখানে লিখবো সম্পদ। আর নগদ টাকাও কি আমার হিসাবের শ্রেণীর মধ্যে কি হবে, সম্পদ হবে। তো হিসাবের সম্পদ লিখলাম। এবার দেখো, আমাদের 2 নম্বর ধাপটা করা শেষ, হিসাবের শ্রেণী নির্ণয় করা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে, হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আসবাবপত্র কি আমার হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে, আসবাবপত্র তো আমার বৃদ্ধি পাইছে, তাই না? আমার ব্যবসায় আসবাবপত্র আসছে, তো কি হয়েছে, আমার আসবাবপত্র বৃদ্ধি পাইছে। আর আসবাবপত্র বৃদ্ধি মানেই হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়। আচ্ছা, এটা যেহেতু বৃদ্ধি পাইছে, আমরা আগে লিখি বৃদ্ধি। আচ্ছা, সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। আর এখানে দেখো, নগদ টাকাটা কি হয়েছে, সম্পদ। এখন এই সম্পদ কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে, যেহেতু আমি আলমারিটা নগদ টাকা দিয়ে কিনছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে হচ্ছে নগদান হিসেব কি হবে, হ্রাস, ঠিক আছে, হ্রাস। আর এবার এটা কি হবে, যেহেতু নগদান হিসাব হ্রাস পেয়েছে, তার মানে আমার সম্পদও হ্রাস পেয়েছে। তো সম্পদ হ্রাস পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট, তাহলে এখানে হবে ক্রেডিট, ঠিক আছে? ক্রেডিট হয়ে গেল আমাদের। তাহলে আমরা কিভাবে লিখবো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখন আমরা কি করি, তোমরা তো আর পরীক্ষায় এভাবে লিখবা না বা খাতায় এভাবে লিখবা না, তোমরা লিখবা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? ওই যে মাঝখানের যে দুইটা কাজ, মাঝখানের যে দুইটা লেখা, ওইটা আমি হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে? এবার দেখো, আমরা আরো কয়েকটা জিনিস লিখি, তাহলে তোমরা ক্লিয়ার হবা। যদি বলে যে নগদে বেতন প্রদান 1,000 টাকা, নগদে বেতন প্রদান 1,000 টাকা, তোমার প্রতিষ্ঠানের বা ব্যবসায় প্রতিষ্ঠানে যে কর্মচারী আছে তাদেরকে তুমি কি করছো, বেতন প্রদান করছো, ঠিক আছে? তাহলে তোমার কাছ থেকে কি চলে গেছে, তুমি বেতন প্রদান করছো 1,000 টাকা, তোমার কাছ থেকে 1,000 টাকা কি হয়েছে, চলে গেছে। তাহলে আমি বলছি যে যখন আমার কাছ থেকে নগদ টাকার আসা যাওয়া হবে, সেখানে নাম কি হবে, নগদান, নগদান হিসাব, নগদান হিসাব। এখন আরেকটা হিসাব কি হবে বা আরেকটা পক্ষ বা নাম কি হবে, নগদ টাকাটা কেন চলে গেছে, এই বেতন আমার ব্যয়ের জন্য তো চলে গেছে। তো নগদ টাকাটার আরেক বিপরীতে আরেকটা কি নাম হবে, বেতন, বেতন হিসাব, ঠিক আছে? বেতন হিসাব।
যেই কারণে চলে যাবে আমরা সেই হিসাবটা হচ্ছে লিখবো, নগদান হিসাব আর হচ্ছে কি বেতন হিসাব। এবার আমাদের যেটা করতে হবে, এবার দ্বিতীয় ধাপ হিসাবের শ্রেণী নির্ণয়। হিসাবের শ্রেণী নির্ণয় করি, তাহলে বেতন, বেতন হচ্ছে আমার জন্য কি হবে, ব্যয় হবে। ব্যয় হবে, কেন ব্যয়? কারণ বেতনের জন্যই তো আমার ব্যয় বৃদ্ধি পাইছে, আমার কাছ থেকে টাকা চলে গেছে। তো বেতন আমার জন্য কি হবে, ব্যয়। ব্যয়, তাই না? বেতন হচ্ছে আমার জন্য ব্যয়। এবার নগদ, নগদ জানি আমরা, নগদ হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে আমরা লিখি সম্পদ। আচ্ছা, হিসাবের শ্রেণী নির্ণয় করা শেষ। এবার আমরা দেখব যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, মানে 3 নম্বর ধাপটা। তো বেতন, আমার যেহেতু বেতন দেওয়া লাগছে, আমার ব্যয় বৃদ্ধি পাইছে, তাই না? আমার ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে। আবার নগদান হিসাব, নগদান হিসাব সম্পদ। এখন এখানে দেখো, যেহেতু বেতন দিছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদ টাকা কি হয়েছে, হ্রাস পাইছে, তাই না? তাহলে বৃদ্ধি হ্রাস আমাদের 3 নম্বর ধাপ করা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট লিখতে হবে। তাহলে বেতন যেহেতু বৃদ্ধি পাইছে, মানে ব্যয় বৃদ্ধি পাইছে, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট, তার মানে এখানে হবে ডেবিট। আর সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পেলে কি হবে, সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট, তার মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট হবে। তো আমরা যদি এখন এটাকে সাজায় লিখি, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, সহজভাবে। তো এই যে হয়ে গেল আমাদের বেতন প্রদানের জাবেদা। এবার আমরা আরো কয়েকটা শিখবো, আরো কয়েকটা শিখবো। সেটা হচ্ছে, ধরো ভাড়া প্রদান 4,000 টাকা, ভাড়া প্রদান 4,000 টাকা। আচ্ছা, ভাড়া প্রদান, ভাড়া প্রদান আমি কিভাবে করছি, নগদ টাকা দিয়েই তো করছি। তাহলে আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। আর আমি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে কি নাম আসবে, নগদান হিসাব, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে নগদান হিসাব। মানে আমরা প্রথম ধাপটা করতেছি, হিসাবের নাম বা পক্ষ নির্ণয় করতেছি। তো নগদান হিসাব, আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে, এই ভাড়া, এই মেইন কারণ তো ভাড়া, ভাড়ার জন্যই তো আমার কাছ থেকে নগদ টাকাটা চলে গেছে, তাই না? তো আমাদের নাম কি হবে, ভাড়া হিসাব, ভাড়া হিসাব। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পক্ষ বা নাম নির্ণয় করলাম। এবার হচ্ছে আমরা হিসাবের শ্রেণীতে যাব। ভাড়া, ভাড়ার জন্য আমার টাকা চলে গেছে, তাহলে ভাড়া আমার জন্য কি হবে, আগেরটার মতোই ব্যয় হবে, তাই না? তাহলে ভাড়া আমার জন্য হচ্ছে ব্যয়। আর নগদ, নগদ আমার জন্য কি, সম্পদ। এটা তোমরা অনেকগুলোর মধ্যে পেয়েছো। আচ্ছা, নগদ হচ্ছে সম্পদ। এবার আমরা কি করব, হ্রাস বৃদ্ধি করব। যেহেতু আমার ব্যয় হয়েছে, তার মানে আমার ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইছে। আর যেহেতু নগদ, আমার কাছ থেকে ভাড়া দেওয়ার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে হচ্ছে হ্রাস পাইছে, হ্রাস পাইছে, তাই না? হয়ে গেল। তাহলে এবার যেটা করব, তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। আর নগদান হিসাব সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আর এমনি তো ডেবিট আর ক্রেডিট, ডেবিটটা উপরে রাখতে হবে, ক্রেডিটটা নিচে রাখতে হবে। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট কি হলো, ভাড়া হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি হলো, ক্রেডিট হলো। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব কি, ক্রেডিট, তাই না? তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের ভাড়া প্রদানের ডেবিট ক্রেডিট নির্ণয়। এইবার আমরা শিখবো, আমরা এই পর্যন্ত যতগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম সেগুলো হচ্ছে নগদান, নগদান হিসাব আসছে, মানে নগদ টাকার আসা যাওয়া হয়েছে। আর আমি বলছি যে নগদ টাকার আসা যাওয়া হলে একটা তো নগদান হিসাব আসবে, আর আরেকটা হিসাব হবে হচ্ছে যে নগদের, নগদ টাকাটা যাওয়া আসার পিছনে কোন কারণটা আছে সেই হিসাবটা আমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা লেনদেন লিখছি, সেটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় 2,000 টাকা। তাহলে বাকিতে পণ্য ক্রয় করছি, মানে এখানে আমার নগদ টাকার আসা যাওয়া হয় নাই, আমি বলছি যে আমি পরে টাকা দিব। তাহলে যেহেতু আমি পরে টাকা দিব, তার মানে তো এখানে নগদ টাকার আসা যাওয়া হয় নাই, তাহলে নগদ টাকা নগদান হিসাবে আসবে না। তাহলে এবার কি হিসাব হবে, যখন আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করব, তো সেখানে আমি তাকে অবশ্যই বলবো যে আমি পরে টাকা দিব, এবং সে আমার কাছ থেকে অবশ্যই পরে টাকা চাবে, তাই না? তাহলে সে যেহেতু আমার কাছ থেকে টাকা পায়, তাহলে সে হবে হচ্ছে আমার কাছে পাওনাদার। কেন? কারণ সে আমার কাছে টাকা পাবে। তাহলে টাকা পাওয়ার কারণে এটা কিন্তু আমার মাথায় একটা বোঝা যে এটা আমার জন্য একটা দায়।
যে সে আমার কাছ থেকে টাকা পাবে, আর যখন কেউ আমার কাছ থেকে টাকা পাবে সেই নামটা হবে পাওনাদার। ঠিক আছে? তো পাওনাদার, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এখন পাওনাদার হিসাব হইছে, এখন এই পাওনাদারটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? এই বাকিতে ক্রয়ের জন্যই তো, তাই না? বাকিতে ক্রয়ের জন্য কি হয়েছে? আমাদের পাওনাদারটা সৃষ্টি হয়েছে। তাহলে এই পাওনাদার সৃষ্টি হওয়ার কারণ কি? এই যে ক্রয়, তাই না? তাহলে আমাদের হিসাব কি আসবে? মানে আমি যদি ক্রয় না করতাম তাহলে তো বাকিতে ক্রয় না করলে তো আমার পাওনাদার সৃষ্টি হতো না। যেহেতু বাকিতে ক্রয়ের ফলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়েছে, তাহলে এবার আমার নাম কি আসবে? ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ঠিক আছে? তো আমাদের হিসাবের নাম বা পক্ষ নির্ণয় করা শেষ। এবার আমরা এটার শ্রেণী নির্ণয় করব। তাহলে শ্রেণী নির্ণয় করার জন্য ক্রয়, ক্রয় এই পাঁচটা হিসাবের শ্রেণী বা হিসাব থেকে কোথায় যাবে? ক্রয় হচ্ছে আমাদের ব্যয়, তাই না? ক্রয়ের মাধ্যমে যেহেতু টাকা যায় নাই, কিন্তু ভবিষ্যতে তো আমার টাকাটা দিতে হবে, তো এটা আমার জন্য কি? ব্যয়, ব্যয়। আর পাওনাদার, পাওনাদার আমার এই পাঁচটা হিসাবের মধ্যে কি? পাওনাদার এই পাঁচটা হিসাবের মধ্যে আমার জন্য কি? দায়। কেন দায়? কারণ ভবিষ্যতে আমার টাকা দিতে হবে, এটা আমার মাথায় একটা বোঝা, তাই না? তাহলে পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। তাহলে আমরা হিসাবটা লিখলাম হচ্ছে দায়। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে হ্রাস বৃদ্ধি নির্ণয় করি। এখানে আমার কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে, তো আমরা লিখলাম ব্যয় বৃদ্ধি। আর পাওনাদার, আমি বাকিতে ক্রয়ের ফলে আমার পাওনাদার সৃষ্টি হয়েছে। পাওনাদার সৃষ্টি মানে কি? আমাদের দায়ও কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আচ্ছা, এবার গেল। এবার হচ্ছে আমরা দেখবো ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। তাহলে ক্রয় যেহেতু বৃদ্ধি পাইছে মানে আমার ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা দেখি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে, তো আমরা লিখবো ডেবিট। আর পাওনাদার মানে বৃদ্ধি পাইছে মানে দায় বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তার মানে আমরা লিখবো ক্রেডিট। ঠিক আছে? এই যে হয়ে গেল আমাদের ডেবিট ক্রেডিট। তাহলে তোমরা যখন লিখবা তখন সেটা ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট, পাওনাদার হিসাব হয়ে যাবে কি? ক্রেডিট। ঠিক আছে? এভাবে লিখবা। এরপরে বাকিতে পণ্য ক্রয়। এবার আমরা আরেকটা করব, সেটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় ধরো 10,000 টাকা। আচ্ছা, বাকিতে পণ্য বিক্রি করছি, আমি এখনো টাকা পাই নাই, কিন্তু আমি টাকা পাবো, তাই না? তো আমি যখন কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করব, সে বলবে আমাকে অবশ্যই ভবিষ্যতে সে আমাকে টাকাটা দিয়ে দেবে, তার মানে কি? আমি তার কাছ থেকে টাকা পাবো। তো এরকম কথা যখন আসবে যে আমি কারো কাছ থেকে টাকা পাবো, সেখানে নাম আসবে হচ্ছে দেনাদার হিসাব। ঠিক আছে? দেনাদার হিসাব, দেনাদার হিসাব। এখন এই দেনাদার হিসাবটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? মানে আরেকটা পক্ষের নাম কি হবে? দেনাদার। এই যে বাকিতে পণ্য বিক্রয়ের জন্যই তো আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে আমাদের নাম কি আসবে? এই বিক্রয়, বিক্রয় হিসাব। এটা কিন্তু ওই যে বাকিতে পণ্য ক্রয়ের মতোই, খালি একটু উল্টা, নামটা উল্টা, সেটাই। এখন দেখো, তাহলে দেনাদার হিসাব হলো আর বিক্রয় হিসাব হলো। এবার আমরা হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করব। হিসাবের শ্রেণী আমরা নির্ণয় করি। তাহলে দেনাদার, যেহেতু আমি ভবিষ্যতে টাকা পাবো, তাহলে আমার জন্য দেনাদার কি হবে? সম্পদ হবে। ঠিক আছে? দেনাদার আমার জন্য সম্পদ। এরপরে বিক্রয়, বিক্রয়ের যেহেতু আমার ভবিষ্যতে টাকা আসবে, বিক্রয়ের মাধ্যমে আমার কি হয়? আয় হয়, তাহলে আমরা বিক্রয় লিখবো আয়। এরপরে এবার আমরা কি করব? হ্রাস বৃদ্ধি নির্ণয় করব। তো দেখো, দেনাদার, যেহেতু আমি বিক্রি করছি, আমি টাকা পাবো, তার মানে আমার দেনাদার কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তার মানে সম্পদও কি? বৃদ্ধি, কারণ আমি ভবিষ্যতে টাকা পাবো, তাই হচ্ছে বৃদ্ধি পাইছে। আর বিক্রয়ের ফলে কি? আমার আয়ও কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাই না? তো এই যে বৃদ্ধি পাইলো। এবার হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব, 4 নম্বর ধাপ যেটা। তাহলে দেখি যে দেনাদার বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর হচ্ছে বিক্রয়, আয় বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট, তাহলে আমরা লিখেছিলাম ক্রেডিট। এরপরে যখন আমরা খাতায় লিখবো তখন আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে গেল। ঠিক আছে? তাহলে
এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়। খুব সহজে আমরা এই চারটা জিনিস মাথায় রেখে হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে পারবো। এছাড়া আরো অনেক লেনদেন আছে, তুমি শুধু প্রথমে যেটা খেয়াল রাখবা, প্রথমে তো লেনদেন চিহ্নিতকরণ করবা, তারপরে হচ্ছে প্রত্যেকটা লেনদেন থেকে প্রথমে পক্ষ বা নাম হিসাবের নাম কি আসছে কি গেছে এটা মাথায় রেখে, এরপরে হচ্ছে হিসাবের শ্রেণী, এরপরে হচ্ছে হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি করার পরে এখন ওই হিসাবটা কোথায় গেছে, মানে এই কোন চারটা ধাপের মধ্যে কোনটার মধ্যে গেছে সেটার হিসাব করে তখন হচ্ছে তুমি ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবে। ঠিক আছে, এই চারটা জিনিস। তো এই ছিল হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়। সব তো দেখানো সম্ভব না, কিন্তু তোমরা যদি এই চারটা জিনিস ফলো করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাও তাহলে তোমরা খুব সহজেই প্রত্যেকটা লেনদেন থেকে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখবা। এরপরে ভবিষ্যতে আমরা যে ক্লাসগুলো করব তখন হচ্ছে আমরা যখন আরো ম্যাথ সলভ করব তখন আমরা আরো নতুন নতুন কিছু লেনদেন দেখবো, সেখানে ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় আমি তোমাদের তখন আবার শিখিয়ে দিব। তো তোমরা হচ্ছে প্রথমে প্রত্যেকটা লেনদেন থেকে এভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবা, আমি হচ্ছে সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন ভিডিও নিয়ে। তো আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে হচ্ছে তার পর্ব 5। গত পর্বে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো শিখছিলাম। আর আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ থেকে আবারও ডেবিট ক্রেডিট নির্ণয় করব, যাতে তোমরা এটা প্র্যাকটিস করে আরো বেশি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো। তো দেখো, আমি প্রথমে প্রশ্নটা পড়ছি, সেটা হচ্ছে 2017 সালের মে মাসে মেসার্স জয়া অ্যান্ড কং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়। তো 1 নম্বরে আছে হচ্ছে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করলেন। 2 নম্বর, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। 3 নম্বর, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। 4 নম্বর, রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। 5 নম্বর, ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা। 6 নম্বর, ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। 7, ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। 8, মজুরি প্রদান করা হলো 3,000 টাকা। 9, ক্রয় ফেরত 2,000 টাকা এবং 10, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তো আমাদের ক নম্বর বলছে হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ, মেসার্স জয়া অ্যান্ড কং এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে মেসার্স জয়া অ্যান্ড কং এর 1 থেকে 7 নং লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা হচ্ছে শুধুমাত্র আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করাই শিখবো, বাকি ক খ আমরা স্কিপ করব। আমরা আজকে শুধুমাত্র গ নাম্বারটা করব, ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমার ছকটা হবে ঠিক এরকম। যখন তোমাকে বলবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো শুধুমাত্র, তখন তোমার ছক হবে কি, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট অথবা ক্রেডিট, আর হচ্ছে টাকা। এই ঘরটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। তো চলো প্রথমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য প্রথমে সালটা লিখি 2017। তো বলছে যে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে আমি বলছিলাম যে যেই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করে সেটাকেই বলে ব্যবসায়ের মূলধন, তাই না? তার মানে এখানে মালিক মূলধন আনয়ন করছে। মালিক যখন ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটাকেই বলে হচ্ছে মূলধন। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন দেওয়া আছে 20,000 টাকা। এখন এটা আমাদের ডেবিট ক্রেডিট করতে হবে। তো ডেবিট ক্রেডিট করার জন্য আমরা সাল লিখছি। আচ্ছা, এখানে যেহেতু তারিখ দেওয়া নাই, 1, 2 ক্রমিক নং দেওয়া আছে, আমি হচ্ছে ধরে নিলাম যে জানুয়ারি 1, ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা থাক, ক্রমিক নং যেহেতু দেওয়া আছে আমরা ক্রমিক নং দিয়েই করি, তাহলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, যদি যখন মাস থাকবে তখন আমরা মাস দিয়ে করব, ঠিক আছে। তো দেখো 1 নম্বর দিচ্ছি, এবার হচ্ছে আমরা এটা ডেবিট ক্রেডিট করব। তাহলে মালিক ব্যবসায় মূলধন আনছে। মালিক ব্যবসায় মূলধন আনছে মানে কি, আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে আমাদের কি হলো, নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কি হিসাবে আসছে, মূলধন হিসাবে আসছে, তাই না? আর হচ্ছে মূলধন হিসাব। যেহেতু আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে
তার মানে কি, ওই যে সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি নগদান হিসেবে সম্পদ ডেবিট হবে। আর মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আমার বৃদ্ধি পাইছে, তার মানে মূলধন হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা বুঝবা তখনই যদি তোমরা আমার এই ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কিত যে আরো যে দুইটা ভিডিও আমি করেছি ওই ভিডিওগুলো যদি দেখো, তাহলে তুমি এই ভিডিওটা খুব সহজে বুঝতে পারবা। তো যারা এই ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে আমার আগের দুইটা ভিডিও ভালো করে দেখে আসো, না হলে তোমরা এই ভিডিওটা ঠিক মতো বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো প্রথমে তাহলে আমরা লিখলাম নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব। তো নগদান হিসাব হচ্ছে ডেবিট, মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিটের ঘরে এটা লিখবো, আর টাকাটা লিখবো এখানে। আচ্ছা, শেষ, আমাদের একটা লেখা শেষ। এইভাবেই হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। যখন তোমাকে পরীক্ষার হলে যখন বা এমনিতে তোমার নর্মালি যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তখন তোমরা এভাবে ঘর কাটবা আর এরকম করে হচ্ছে বসাবা। সংশ্লিষ্ট হিসাবের মধ্যে দুইটা হিসাব যেটা পাইছো সেটা লিখবা, এখানে ডেবিট ক্রেডিট লিখতে হবে আর এখানে হচ্ছে টাকা লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম শিখা হলো। আচ্ছা, এরপরে বলছে যে, আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে এটা দাগ দিয়ে, এবার বলছি যে অফিসের জন্য একটি, 2 নাম্বার, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। অফিসের জন্য কম্পিউটার ক্রয় করছে, তাহলে তোমার কাছে কি আসছে? যখন তুমি কম্পিউটার ক্রয় করছো তোমার কাছে কি আসছে? তোমার ব্যবসায় কি কম্পিউটার আসছে? আর কম্পিউটারটা আমি কি দিয়ে কিনছি? নগদ টাকা দিয়ে কিনছি, তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে কম্পিউটার আসছে আর নগদ টাকা চলে গেছে, তার মানে এখানে দুইটা হিসাব কি হলো, একটা হচ্ছে নগদান হিসাব আর আরেকটা হচ্ছে কম্পিউটার যেহেতু আসছে, কিন্তু আমরা তো কম্পিউটার হিসাব লিখতে পারবো না। ঠিক আছে, কম্পিউটার হিসাব হয় না, কম্পিউটারকে হচ্ছে অফিস সরঞ্জাম হিসাবে বলা হয়। তাহলে আমাদের হিসাবটা কি হবে, অফিস সরঞ্জাম হিসাব। এই যে ল্যাপটপ কম্পিউটার এই টাইপের জিনিস যদি কিনে তাহলে ওগুলাকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে বলবো। ঠিক আছে, তাহলে দেখো 2। আচ্ছা, তাহলে আমার কাছে কি আসছে, অফিস সরঞ্জাম আসছে, মানে কম্পিউটার আসছে। অফিস সরঞ্জাম হচ্ছে আমার জন্য সম্পদ, তাহলে যেহেতু আমার কাছে অফিস সরঞ্জাম আসছে তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তার মানে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি চলে গেছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা। ঠিক আছে, তো আগে বলি যে তোমার কাছে কি আসছে কি গেছে এই জিনিসটা তুমি আগে হচ্ছে নির্ণয় করবা। এগুলো আমি আগেই হচ্ছে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম ভেঙে ভেঙে। আচ্ছা এবার দেখো, 3 নম্বরে আছে হচ্ছে অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া 3 মাসের জন্য অগ্রিম প্রদান করা হলো কত টাকা, 18,000 টাকা। তো নর্মালি আমরা তো মাসের শেষে ভাড়া দিই, তো তুমি চিন্তা করছো যে আমি 3 মাসের অগ্রিম ভাড়া দিয়ে রাখি, তাহলে সামনের 3 মাসে আমাকে আর কি করতে হবে না, ভাড়া দিতে হবে না। ঠিক আছে, তো এখানে কি করছে, 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করছে। তাহলে যেহেতু 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করছে, তাহলে তোমার কাছ থেকে কি চলে গেছে, টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে একটা কি পাইলাম, নগদান হিসাব। এখন আরেকটা হিসাব কি হবে, যেহেতু আমি অগ্রিম ভাড়া প্রদান করছি তার মানে সামনের 3 মাস আমি নিশ্চিন্ত, আমার ভাড়া দিতে হবে না। তো এটা হচ্ছে আমার জন্য সম্পদ, চলতি সম্পদ, মানে সামনের 3 মাস আমাকে ভাড়া দিতে হচ্ছে না। তো ওই সামনের 3 মাস পর্যন্ত এটা আমার জন্য কি সম্পদ, এটাকে চলতি সম্পদ বলে। আপাতত তোমরা সম্পদ হিসেবেই জানবা। ঠিক আছে, তো
যেহেতু অফিস ভাড়া অগ্রিম প্রদান করছে, তার মানে এখানে আমার নাম আসবে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব, ঠিক আছে, যেটা আমার জন্য সম্পদ। একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে কি অগ্রিম ভাড়া হিসাব। তাহলে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট, তার মানে বিপরীতে অগ্রিম ভাড়া আছে, অগ্রিম ভাড়া হিসাব কি ডেবিট। আর এমনিতে অগ্রিম ভাড়া ডেবিট হওয়ার কারণ হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, এর জন্য অগ্রিম ভাড়া ডেবিট হবে। অগ্রিম ভাড়া আর হচ্ছে নগদান হিসাব। অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট, ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা তারিখ, এটা হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপরে দাগগুলো একটু বাঁকা হচ্ছে, ওকে সমস্যা নেই। এরপরে দেখো, রাজনের 4 নম্বর বলছে রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। তো এখানে আমার কি কি হিসাব আসবে? যখন কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, যেমন এখানে বলা আছে রাজন, রাজনের নিকট বিক্রয় করা হলো। যখন কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, নাম উল্লেখ থেকে বিক্রয় অথবা ক্রয় করা হবে, তখন ধরে নিতে হবে ওটা বাকিতে। আমি আরেকটু সহজভাবে বলতেছি, সেটা দেখো। ধরো এখানে দেওয়া আছে রাজন, রাজনের নিকট বিক্রয়, তাই না? এখানে বলা আছে রাজনের নিকট বিক্রয় 2,000 টাকা, 2,000 টাকা সাপোজ। এখন এই যে রাজন নামটা উল্লেখ আছে, এখানে যেহেতু একটা নাম উল্লেখ আছে, তার মানে ধরে নিতে হবে এইটা বাকিতে বিক্রয় করছে। ঠিক আছে, যখন কোনো নাম উল্লেখ থাকবে তখন ধরে নিতে হবে যে ওটা বাকিতে। বুঝতে পারছে? এমনিতে নগদে যদি বিক্রয় থাকে তাহলে তো বলাই থাকবে যে নগদে বিক্রয়, তাই না? নগদে বিক্রয়। কিন্তু এখানে যেহেতু নাম উল্লেখ আছে, তার মানে হচ্ছে বাকিতে বিক্রয় ধরে নিতে হবে। এখন আরেকটা জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে রাজনের নিকট নগদে বিক্রয়, রাজনের নিকট নগদে বিক্রয়। এখন দেখো তো, এখানে তো নাম উল্লেখ আছে, তার মানে কি এটা বাকিতে? না, বাকিতে না, কারণ এখানে হচ্ছে নগদ কথাটা উল্লেখ আছে। বুঝতে পারছো? তো যদি নগদ টাকা, নগদ কথাটা উল্লেখ থাকে আর যদি নামও উল্লেখ থাকে, নগদ কথা উল্লেখ থাকার কারণে ওটা নগদে ধরে নিতে হবে, এটা তো তোমরা বুঝতে পারতেছো। কিন্তু ধরো নগদ কথা উল্লেখ নাই, যেমন আগেরটার মধ্যে শুধুমাত্র একজনের নাম উল্লেখ আছে বা একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তখন ধরে নিতে হবে যে এটা বাকিতে লেনদেন। ঠিক আছে, তো ধরে নিতে হবে কি এটা বাকিতে লেনদেন। যেমন আমি যদি আরেকটা লিখি, ধরো ভাই ভাই ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্সের নিকট বিক্রয়, বিক্রয়। তাহলে এটা কি নগদে নাকি বাকিতে? যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে ভাই ভাই ট্রেডার্স, আর নগদে কথা উল্লেখ নাই, তার মানে হচ্ছে এটা আমার কি ধরে নিতে হবে, বাকিতে বিক্রয়। বাকি যখন কোনো নাম উল্লেখ থাকবে আর নগদ কথা উল্লেখ থাকবে না, তখন ওটা আমাকে ধরে নিতে হবে বাকিতে ক্রয় অথবা বিক্রয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো, তাহলে এখানে বলছে রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে যেহেতু এখানে আমি বাকিতে বিক্রয় করছি, তার মানে ভবিষ্যতে আমি টাকা পাবো। তো আমি আগে বলছিলাম যখন আমি কারো কাছ থেকে টাকা পাবো, সেখানে কি হিসাব আসবে, দেনাদার হিসাব আসবে। আর দেনাদারের বিপরীতে এখানে কি হিসাব আছে, বিক্রয় হিসাব। তো দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। এখন লিখবো দেনাদার হিসাব আর হচ্ছে কি বিক্রয় হিসাব। এখন যেহেতু আমি বাকিতে পণ্য বিক্রি করছি, তার মানে আমার দেনাদার বৃদ্ধি পাইছে। দেনাদার হচ্ছে আমার জন্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তার মানে লিখবো ডেবিট, ডেবিট। আর বিক্রয়, বিক্রয় এখানে আমার আয় বৃদ্ধি পাইছে, এর জন্য হবে কি ক্রেডিট, ক্রেডিট। এখানে টাকা হচ্ছে 25,000 টাকা।
25,000 টাকা গেল, 25,000 টাকা। এরপরে 4, এরপরে হচ্ছে 5। 5 নম্বর হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা। ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা, মানে ব্যাংকে যারা যায় আমরা জানি যে ব্যাংক থেকে আমাদের হিসাব থেকে কি মাঝে মধ্যে চার্জ কেটে নেয় না ব্যাংক আমাদের থেকে। তো ব্যাংক চার্জ আমার জন্য কি, ব্যাংক চার্জ আমার জন্য হচ্ছে খরচ। ঠিক আছে, তাহলে ব্যাংক চার্জ আমার জন্য খরচ, তার মানে একটা আসবে হচ্ছে ব্যাংক চার্জ হিসাব, একটা আসবে কি ব্যাংক চার্জ হিসাব। এখন এখানে কি নগদ টাকার আসা যাওয়া হয়েছে, এটা তো ব্যাংকে হয়েছে তাই না, তাহলে ব্যাংক চার্জটা কোথা থেকে কাটছে, আমার ব্যাংক হিসাব থেকেই তো কাটছে, ব্যাংক হিসাবে যে টাকাটা আছে সেই টাকা থেকেই তো আমার ব্যাংক চার্জের ব্যাংক চার্জটা কেটে নিছে। ধরো তোমার ব্যাংকে টাকা আছে 10,000, 10,000 টাকা আছে, এখান থেকে তোমার ব্যাংক চার্জটা কাটছে। ঠিক আছে, তো ব্যাংকের মধ্যেই কিন্তু এই লেনদেনটা হয়েছে, যেহেতু আমার ব্যাংকের হিসাব থেকে টাকাটা কাটছে, তার মানে আমার ব্যাংক হিসাবের টাকা কমে গেছে, তার মানে একটা আসবে কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর এই ব্যাংক হিসাবের বিপরীতে কোন হিসাবটা আছে, ব্যাংক চার্জ হিসাব, কারণ এখানে ব্যাংক চার্জ আমার জন্য কি হয়েছে, খরচ হয়েছে। তো আমরা একটা আসছে কি ব্যাংক হিসাব আর একটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব। এখন ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে, ব্যাংক চার্জ ডেবিট হবে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে, কারণ হচ্ছে ব্যাংক যেহেতু আমার কাছ থেকে টাকা কেটে নিছে, আমার খরচ হয়েছে, এর জন্য ব্যাংক চার্জ হিসাব কি ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ আমার ব্যাংক হিসাবের টাকা কমে গেছে, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাইছে, এর জন্য হচ্ছে ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, তো এখানে টাকা হচ্ছে 1500, 1500। ঠিক আছে, ওকে, গেল। এরপরে 6, 6 নম্বরে বলছে হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে 6,000 টাকা, আমি ব্যাংক থেকে যে 6,000 টাকা নিয়ে আসছি ব্যবসার জন্য। ঠিক আছে, ব্যবসার জন্য যদিও উল্লেখ নাই, কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করলে মানেই হচ্ছে ব্যবসার জন্য টাকা উত্তোলন করছে। তো এখন যেহেতু আমি ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন করছি, তো আমার কাছে কি আসছে, আমি ব্যাংক থেকে 6,000 টাকা নিয়ে আসছি, তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, তাহলে একটা আসবে কি নগদান হিসাব। আর আমার ব্যবসার ব্যাংক হিসাব থেকে টাকা কমে গেছে, তার মানে একটা আসবে কি ব্যাংক হিসাব। ঠিক আছে, তাহলে একটা কি নগদান হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে আর একটা, তাহলে সেটা কি হবে ব্যাংক হিসাব। এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, তো নগদান হিসাব কি হবে ডেবিট হবে। আর ব্যাংকের টাকা কমে গেছে, তার মানে আমার সম্পদ এদিক থেকে হ্রাস পাইছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট, একদিকে আমার সম্পদ বৃদ্ধি পাইছে আর একদিকে আমার সম্পদ হ্রাস পাইছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট হয়। তো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, ক্রেডিট 6,000 টাকা, 6,000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের, আচ্ছা এখানে আমাদেরকে বলছে হচ্ছে 7 তারিখ পর্যন্ত করতে, 1 থেকে 7 তারিখ পর্যন্ত, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদের হচ্ছে এই পুরো 1 থেকে 10 প্রত্যেকটারই হচ্ছে ডেবিট ক্রেডিট করে দিব। আচ্ছা, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, তো আমরা এই সবগুলো আবার মুছে তখন আমরা পরের ধাপ থেকে আবার করা শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 6 নম্বর পর্যন্ত হচ্ছে করছিলাম, এবার আমরা উপরের লাইনগুলো হচ্ছে মুছে ফেলছি যাতে আমরা পরের গুলা করতে পারি। তো 7 নম্বরে আছে হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। ধারে পণ্য ক্রয় করছি, তার মানে আমার কি বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পাইছে। আমি যেহেতু ধারে পণ্য কিনছি, আমি বাকিতে কোনো একটা জিনিস কিনছি, তাহলে ভবিষ্যতে, এখন আমি নগদ টাকা দেই নাই কিন্তু ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে। তো যার কাছ থেকে পণ্য কিনছি সে অবশ্যই আমার কাছ থেকে টাকা পাবে। তাহলে যখন এরকম কোনো কথা আসবে যে কেউ আমার কাছ থেকে টাকা পাবে, তখন সেখানে সৃষ্টি হয় পাওনাদার। ঠিক আছে,
যখন কেউ আমার কাছ থেকে টাকা পাবে এরকম কোনো কথা আসে, তখন সেটাকে বলা হচ্ছে পাওনাদার। তো একটা হচ্ছে পাওনাদার হিসাব। আর পাওনাদারটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? এই ধারে ক্রয়ের জন্য যে সৃষ্টি হয়েছে। তাহলে আরেকটা নাম আসবে কি? ক্রয় হিসাব। একটা হচ্ছে পাওনাদার হিসাব আর একটা হচ্ছে ক্রয় হিসাব। এখন দেখবো যে ডেবিট ক্রেডিট কোনটা হবে। তো পাওনাদার, পাওনাদার হচ্ছে আমার সম্পদের শ্রেণীর মধ্যে দায়। তো দায় এখানে কি বৃদ্ধি পাইছে না? আমি ধারে পণ্য কিনছি, না কিনলে তো আমার পাওনাদার এসে আমার কাছে টাকা চাইতো না, কেনার ফলেই তো পাওনাদার এখন এসে আমার কাছে টাকা চাবে। তার মানে আমার দায় বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তার মানে পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। আর আহ বিপরীতে তো আমার ব্যয় হয়েছে, আমি যেহেতু পণ্য কিনছি তো আমার জন্য ব্যয় হয়েছে। আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তার মানে ক্রয় হিসাব কি হবে? ডেবিট হবে। আর সহজ কথা বলতে গেলে তোমরা যদি একটা নির্ণয় করতে পারো আরেকটা অটোমেটিকলি তোমরা ডেবিট ক্রেডিট বসিয়ে দিবা। যেমন এখানে আমি বুঝলাম হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদার পাওনাদার হিসাব পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিট, তার মানে ক্রয় হিসাব অটোমেটিকলি কি হবে? ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। কিন্তু তোমাদের কারণটা জানতে হবে যে কেন ডেবিট ক্রেডিট হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তো 15,000, 15,000, আচ্ছা এটা গেল। এরপরে 8 তারিখ। আচ্ছা, এই নিচেরটা আমি রাখতে হচ্ছে তোমাদের বোঝার জন্য যে আমি 6 নম্বর পর্যন্ত করেছিলাম। এবার দেখো 7, 8 নম্বর মজুরি প্রদান করা হলো। তো তুমি মজুরি দিচ্ছ, নর্মাল কোন একটা কাজ করাইছো, তো তুমি তাকে মজুরি দিছো। তো তোমার কাছ থেকে কি চলে গেছে? তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব। আর এর বিপরীত নগদ টাকাটা কিসের জন্য চলে গেল? মজুরির জন্যই তো চলে গেল, তাই না? তাহলে একটা নাম হবে কি? মজুরি হিসাব। তাহলে একটা হবে মজুরি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তো ডেবিট ক্রেডিট কোনটা হবে? যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আর মজুরি হিসাব কি হবে? ডেবিট। ঠিক আছে। তো 9, মজুরি, ও সরি সরি, মজুরি, মজুরি হিসাব ডেবিট। কারণ এখানে আমার ব্যয় বৃদ্ধি পাইছে আর নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইছে, এর জন্য নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট। আচ্ছা, তো আমাদের এখন টাকা হবে হচ্ছে 3,000। আচ্ছা, এরপরে বলছে যে ক্রয় ফেরত 2,000 টাকা। ক্রয় ফেরত মানে তুমি বাকিতে পণ্য ক্রয় করছিলা, এখন সেই ক্রয়টা তুমি কি করতেছো? কোনো একটা প্রবলেম আছে, এর জন্য তুমি সেটাকে ফেরত পাঠিয়ে দিছো, তাই না? তো এখন দেখো, যখন তুমি যখন তুমি বাকিতে পণ্য কিনবা, এই যে এখানে তো আছে যে যখন দেখো যখন তুমি বাকিতে পণ্য কিনবা তখন তোমার জাবেদা হবে কি? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি? ক্রেডিট, তাই না? বাকিতে ক্রয়ের ফলে আমার এই জাবেদাটার সৃষ্টি হয়। এখন তুমি তো এই ক্রয়টা ফেরত দিয়ে দিতেছো, তার মানে অবশ্যই তোমার পাওনাদার হ্রাস পাইছে, তাই না? তো তাহলে এখন কি এটা জাস্ট উল্টায় যাবে? পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট হবে। আর যে ক্রয় হিসাব তো ক্রেডিট হবে না, যেহেতু ক্রয় ফেরত করছো, তার মানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, মানে কথা এইটাই, মানে প্রথমে যখন ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত এই টাইপের কথা আসবে, তখন তুমি কি করবা? যে বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয়ের জাবেদা কি হয়? যেমন এখানে ক্রয় ফেরত বলছে, ক্রয় ফেরত থাকলে হচ্ছে আমাকে বাকিতে ক্রয়ের যে জাবেদাটা এটা আগে তোমাকে মনে মনে করতে হবে। তাহলে দেখো আমি মনে মনে করছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু ক্রয় ফেরত হয়েছে, তার মানে এই দুইটা জাবেদা উল্টায় যাবে, পাওনাদার ডেবিট হয়ে যাবে আর ক্রয় হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু ফেরত করছে তাই ক্রয়ের সাথে শুধুমাত্র তুমি ফেরতটা যোগ করে দিবা, ক্রয় ফেরত হিসেব ক্রেডিট। ঠিক আছে, সহজ। তাহলে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব
2000, 2000 টাকা, 2000 টাকা। আচ্ছা, এরপরে 10 তারিখ বা ক্রমিক নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। ঠিক আছে, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে জমা দিলে আমার কাছ থেকে কি চলে গেছে? আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিচ্ছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আর টাকাটা কোথায় যায় জমা হয়েছে? আমার ব্যবসার ব্যাংক হিসাবে জমা হয়েছে। তার মানে আমার ব্যাংক বৃদ্ধি পাইছে আর আমার ব্যবসায় নগদ টাকা হ্রাস পাইছে। তো নগদ টাকা যেহেতু চলে গেছে, তার মানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। আর ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে। ব্যাংক বৃদ্ধি পাওয়া মানে তো সম্পদ বৃদ্ধি পাওয়া। তাহলে সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট। আর নগদ যেহেতু কমে গেছে, তাহলে নগদান হিসাব হবে কি? ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো হইলো। এবার টাকাটা দিব। টাকাটা হচ্ছে 3,000 টাকা। সরি, 10,000। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার এই ম্যাথটার যত ডেবিট ক্রেডিট আছে, সব ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের প্রবলেম থাকে, কমেন্ট বক্সে জানাবা যে কোন বিষয়টা বা কোন জায়গাটায় তোমার সমস্যাটা হয়েছে, সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি হচ্ছে সেটার সলভ করার ট্রাই করব। আর তো ডেবিট ক্রেডিট নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ ঘুরায় ফিরায় দেখবা, প্রথমে তোমাদের কি হিসাব বের করতে হবে, এরপরে হচ্ছে হিসাব থেকে হিসাবের ওই শ্রেণীটা নির্ণয় করতে হবে। শ্রেণী নির্ণয় করার পরে ওই যে আমি বলছিলাম যে প্রথম পর্বে যে 4টা জিনিস মাথায় রাখলে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। ঠিক আছে, ওই নিয়মটা ফলো করে তুমি যে কোনো জায়গায় ডেবিট ক্রেডিট তুমি নির্ণয় করতে পারবা। আর তাছাড়াও তোমাদের যদি সমস্যা থাকে, তাহলে তো আমি আছি। তো নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু টপিক শিখবো। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, আজকে হচ্ছে তার পর্ব 6। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি। এই 3টা জিনিস আজকে হচ্ছে আমরা নির্ণয় করা শিখব। তো চলো শুরু করি। তো আমাদের প্রশ্নটি দেখো, বলা আছে জনাব কামরুল হাসান তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2014 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 3,00,000 টাকা, 1,20,000 টাকা। 31 ডিসেম্বর 2014 তারিখে তার ব্যবসার নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল: হাতে নগদ 1,50,000 টাকা, দেনাদার 40,000, মজুদ পণ্য 70,000, পাওনাদার 25,000, ব্যাংক জমাতিরিক্ত 5,000, আসবাবপত্র 40,000। উক্ত বছরে জনাব কামরুল হাসান আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি 15,000 টাকা নগদ এবং 3,000 টাকা পণ্য উত্তোলন করেন। ক নম্বরে বলছে জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে হচ্ছে জনাব কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে 2014 সালে জনাব কামরুল হাসানের ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো ক নম্বরে আমাদের বলছে যে জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমাদের আগে প্রারম্ভিক মূলধনের সূত্রটা জানতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি ছিল? সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে প্রথম যে পর্বগুলোতে, তখন আমি এই সূত্রটা লিখে দিয়েছিলাম যখন আমি বেসিক আলোচনা করেছিলাম। তো প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিলে আমাদেরকে প্রারম্ভিক মূলধন বের হয়ে আসবে। তো আমরা এখন এটা নির্ণয় করব। তো প্রথমে দেখো, আমাদের এই প্রশ্নের মধ্যে হচ্ছে বলা আছে যে 1 জানুয়ারি 2014 তারিখে যখন 1 তারিখের যে সম্পদ দায় থাকবে সেগুলো হচ্ছে প্রারম্ভিক। 1 তারিখে যে সম্পদ দায়গুলো থাকে ওইটাকে প্রারম্ভিক বলে, এবং 31 তারিখ বা বছরের শেষে বা 31 তারিখে যে সম্পদ আর দায়গুলো থাকে ওইটা হচ্ছে আমাদের জন্য সমাপনী। ঠিক আছে, তাহলে 1 তারিখে যেগুলো থাকে ওগুলাকে প্রারম্ভিক বলে, আর হচ্ছে বছরের শেষে যেগুলো থাকে ওগুলাকে বলে হচ্ছে সমাপনী। এতটুকু মাথায় রাখবা। তো দেখো, যেহেতু প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, তার মানে আমাদের শুধু 1 তারিখের
লেনদেনগুলোর দিকে ফোকাস করতে হবে যে 1 তারিখ সম্পর্কিত কি কি কথা আছে। তো ওইখান থেকেই আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো এই অঙ্কের মধ্যে হচ্ছে বলা আছে 1 জানুয়ারি 2014 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 3 লক্ষ টাকা আর 1,20,000 টাকা। এখানে আমার বলেই দেওয়া আছে যে মোট সম্পদ ছিল এত টাকা, দায় ছিল এত টাকা, আর এটা হচ্ছে 1 জানুয়ারি তারিখের। তার মানে এটা একটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ আর একটা হচ্ছে কি প্রারম্ভিক মোট দায়। তো আমরা এখন জাস্ট মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখি প্রথমে আমরা করতেছি ক নম্বর, ঠিক আছে, ক নম্বর। আমরা প্রথমে লিখি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা লিখি দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ। আচ্ছা, আমাদের এখানে প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আমরা 3 লক্ষ টাকা লিখি। আর প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে হচ্ছে 1,20,000 টাকা। এই যে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ আর প্রারম্ভিক মোট দায় আমরা হচ্ছে লিখে ফেলেছি যে আমাদের কি দেওয়া আছে। এইবার দেখো আমরা মোট সম্পদও পাইছি, মোট দায়ও পাইছি। তাহলে আমরা এবার খুব সহজেই হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করতে পারবো। এখন তোমরা চাইলে এটাকে ছক আকারেও করতে পারো অথবা ছক ছাড়াও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। তো আমি তোমাদেরকে ছক ছাড়াটাই দেখালাম। দেখো, তো প্রথমে লিখবা হচ্ছে আমরা জানি আমরা জানি প্রারম্ভিক মূলধন। তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। মোট দায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা সূত্রটা লিখছি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে মোট সম্পদ আমরা কত পাইছি? এই যে 3 লক্ষ টাকা পাইছি। তাহলে আমরা প্রথমে লিখি 3 লক্ষ মাইনাস হচ্ছে 1,20,000, ঠিক আছে। তাহলে 3 লক্ষ আর হচ্ছে কি 1,20,000। তাহলে এবার এইটা থেকে মাইনাস করলে কত আসে? 1,80,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিব, যেটা বের হবে এই যে এটাই আমাদের প্রারম্ভিক মূলধনের অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এটা কিন্তু খুব সহজ। এরপরে আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। সমাপনী মূলধনটাও সেম এরকমই, খালি সূত্র বসায় বসায় কাজ করতে হবে। তো এবার আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে যে জনাব কামরুল হাসানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন নির্ণয় করার আগে আমাদের হচ্ছে সমাপনী মূলধনের যে সূত্রটা ওটা আগে জানতে হবে। তাহলে সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তো সমাপনী মোট সম্পদ আর সমাপনী মোট দায় কি আমাদের এখানে দেওয়া আছে? দেখো, আমি বলছিলাম যে 31 তারিখে যেটা থাকবে সেগুলো হচ্ছে আমার জন্য সমাপনী। তাহলে এখানে 31 ডিসেম্বর 2014 তারিখে তার ব্যবসার নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল হাতে নগদ, দেনাদার, মজুদ পণ্য, পাওনাদার, ব্যাংক জমা অতিরিক্ত আসবাবপত্র। কিন্তু
এগুলো এগুলো তো আমাদের সমাপনী, সমাপনী মোট সম্পদ আর সমাপনী দায়, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে সাজিয়ে দেওয়া নাই। যেমন প্রারম্ভিকটা হচ্ছে আমাদের বলাই ছিল যে মোট সম্পদ আর মোট দায়ের পরিমাণ এভাবে যোগ করা ছিল, কিন্তু এখানে আমাদের সম্পদ আর দায় সমাপনীটা কিন্তু মোট গুলো যোগ করা নাই। তো আমাদেরকে আগে হচ্ছে মোট সম্পদটা বের করতে হবে, এরপরে মোট দায়টা বের করতে হবে, এরপরে আমাদেরকে সমাপনী মূলধন বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে চলো আমরা তাহলে সমাপনী মোট সম্পদ বের করি, কারণ মোট সম্পদ ছাড়া তো আমরা মূলধন বের করতে পারবো না। তাহলে সমাপনী মোট সম্পদ। আচ্ছা, সমাপনী মোট সম্পদ আমরা এখন বের করব। তাহলে আগে দেখি যে সমাপনী মোট সম্পদ আমাদের কি কি আছে। হাতে নগদ, হাতে নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। তাহলে এই যে একটা পেলাম দেনাদার, আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাবো, তাহলে এটাও আমার জন্য একটা সম্পদ। তাহলে কি পেলাম, হাতে নগদ পেলাম, দেনাদার পেলাম। তারপরে মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আমার জন্য সম্পদ। যেহেতু এই মজুদ পণ্য 31 তারিখে আছে, তার মানে এটা এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আর সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমার জন্য সম্পদ। এরপরে পাওনাদার, পাওনাদারটা আমার জন্য কি, যেহেতু পাওনাদার দ্বারা বুঝায় কেউ আমার কাছ থেকে টাকা পাবে, তার মানে এটা আমার জন্য দায়, তো এটা হচ্ছে আমার জন্য সমাপনী, যে সমাপনী দায়টা, ঠিক আছে। এরপরে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত, ঠিক আছে, ব্যাংক জমার অতিরিক্ত, তো এটা আমার জন্য হচ্ছে দায়। ব্যাংকে আমার যতটুকু জমা আছে তার থেকে অতিরিক্ত আমি হচ্ছে আহ, নিচ্ছি, তাহলে এটা আমার জন্য কি দায় না। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার জন্য দায়। আর আসবাবপত্র, আসবাবপত্র দ্বারা তো সম্পদ বুঝায়, তাহলে আমরা কি পেলাম, পাওনাদার আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার জন্য সমাপনী দায়, আর বাকি চারটা হচ্ছে আমার জন্য সম্পদ, ঠিক আছে। তাহলে আমরা লিখি হাতে নগদ, হাতে নগদ, দেনাদার, মজুত পণ্য, আসবাবপত্র, দেনাদার, মজুত পণ্য, আসবাবপত্র। তো এখন হাতে নগদ 1,50,000, দেনাদার হচ্ছে 40,000, এরপরে হচ্ছে মজুত পণ্য 70,000, আসবাবপত্র হচ্ছে 40,000, 40,000, আচ্ছা হয়ে গেল। তো এবার দেখো, এবার আমাদেরকে এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করলে হচ্ছে 3 লক্ষ, 3 লক্ষ টাকা। তাহলে দেখো আমরা মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ পেয়ে গেছি, এবার আমাদেরকে সমাপনী মোট দায় করতে হবে। সমাপনী মোট দায়, ঠিক আছে। এবার আমরা সমাপনী মোট দায় করব। তো সমাপনী মোট দায় করার জন্য আমাদেরকে জানতে হবে যে সমাপনী দায়গুলা কি কি আছে। তাহলে পাওনাদার আর ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এই দুইটা হচ্ছে আমার জন্য দায়। তো আমরা লিখব পাওনাদার যোগ ব্যাংক জমাতিরিক্ত। তাহলে পাওনাদার হলো আমার 25,000, আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 5,000। 25,000 যোগ 5,000, ঠিক আছে, তাহলে হয় 30,000 টাকা, 30,000 টাকা, ঠিক আছে। তো এই দেখো আমরা পেয়ে গেলাম আমাদের সমাপনী মোট দায়, তাই না, 30,000 টাকা। তো এবার দেখো সমাপনী মোট সম্পদ পাইছি, সমাপনী মোট দায়ও পাইছি, তাহলে কি এবার আমরা সমাপনী মূলধন বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে আমরা এখন হচ্ছে সমাপনী মূলধনের সূত্রটা লিখবো। তাহলে আমরা জানি
আচ্ছা এই দেখো, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, তাহলে মোট সম্পদ আমরা কত পাইছি? 3 লক্ষ টাকা। আর দায় কত পাইছি? 30,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাস করলে হয় 2,70,000 টাকা। আচ্ছা, এই যে হয়ে গেল আমাদের সমাপনী মূলধন নির্ণয় করা, এইটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সমাপনী মূলধন। দেখো, তাহলে আমাদেরকে দেখো, আগেরটা যে প্রারম্ভিক মূলধনের সময় আমাদের মোট সম্পদ আর মোট দায়টা দেওয়া ছিল দেখে আমরা শর্ট করে একদম করে ফেলছি, বাট এইখানে হচ্ছে আমাদেরকে মোট সম্পদ আর মোট দায়টা সাজিয়ে দেওয়া ছিল না, এর জন্য আগে আমাদেরকে মোট সম্পদটা বের করতে হয়েছে, তারপরে মোট দায়টা বের করতে হয়েছে, এরপরে সমাপনী মূলধনের সূত্র লিখে তারপরে আমরা সমাপনী মূলধনটা বের করছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা করব হচ্ছে লাভ ক্ষতির নির্ণয়। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটাও তো আমরা সবাই জানি। আচ্ছা, আগে আমরা লাভ ক্ষতি নির্ণয় করে নিই। গ নম্বরে বলছে 2014 সালে জনাব কামরুল হাসানের ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এবার হচ্ছে দেখো, আমি লাভ ক্ষতির সূত্রটা তোমাদের লিখে দিছি, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আর দেখো তাহলে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে? লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের সমাপনী মূলধন লাগবে। সমাপনী মূলধন আমরা খ নম্বরে পেয়েছি, যেটা আমরা এখানে লিখেছি যে সমাপনী খ হতে পারে সমাপনী মূলধন 2,70,000 টাকা। এরপরে উত্তোলন লাগবে। এখন এই উত্তোলন আমরা কোথায় পাবো? দেখো আমাদের অঙ্কের লাস্টে এসে বলে দিছে যে উক্ত বছরে জনাব কামরুল হাসান আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করতে চান। উক্ত বছরে তিনি 15,000 টাকা নগদ উত্তোলন এবং 3,000 টাকা পণ্য উত্তোলন করেন। তাহলে দেখো আমার দুইটা উত্তোলন দেওয়া আছে, 15,000 আর হচ্ছে কি 3,000। তো এই দুইটা আমরা যোগ করে হচ্ছে উত্তোলনে বসাবো। ঠিক আছে, কারণ দুইটাই আমার জন্য উত্তোলন। এরপরে প্রারম্ভিক মূলধন লাগবে। প্রারম্ভিক মূলধন দেখো, এই যে আমরা ক থেকে পেয়েছিলাম, তাহলে প্রারম্ভিক মূলধন 1,80,000 টাকা। আর অতিরিক্ত মূলধন মালিক যেটা ব্যবসায় আনে সেটাই হচ্ছে মূলধন। আর অতিরিক্ত মূলধন হচ্ছে মালিক যদি বছরের মাঝখানে বা শেষে আবার নতুন করে মূলধন আনে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এখানে বলছে যে উক্ত বছরে জনাব কামরুল হাসান আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করে, মানে প্রথমে তো বিনিয়োগ করছিলই, না হলে তার ব্যবসা শুরু হইতো না, কিন্তু এর পরেও আবার আরো 50,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে এইটাকে বলে হচ্ছে অতিরিক্ত মূলধন। মালিক যখন অতিরিক্ত করে ব্যবসায় আবার নতুন করে মূলধন আনে, সেটাকে বলে অতিরিক্ত মূলধন। তাহলে এই অতিরিক্ত মূলধন আমাদের এখন কোথায় আসবে? এই যে এখানে আসবে। তো দেখো আমরা চারটা জিনিসই পাইছি। তাহলে প্রথমে আমরা সমাপনী মূলধনটা লিখি, 2,70,000 যোগ উত্তোলন। উত্তোলন এখানে বলছে নগদ উত্তোলন 15,000 টাকা এবং পণ্য উত্তোলন 3,000 টাকা। তাহলে এই দুটো যোগ করলে হয় হচ্ছে 18,000 টাকা। তো এই 18,000 টাকাটা আমরা এখানে লিখবো, দুটার যোগফল মাইনাস প্রারম্ভিক মূলধন হচ্ছে 1,80,000 যোগ অতিরিক্ত মূলধন হচ্ছে কত টাকা আনছিল নতুন করে? 50,000 টাকা নতুন করে আনছে। তো এটা হচ্ছে অতিরিক্ত মূলধন হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে? এই দুটো ফার্স্টে যোগ করতে হবে, যোগ করে এই দুটোর একটা থেকে একটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা এটা যোগ করি, তাহলে এটা হয় হচ্ছে 2,88,000। ঠিক আছে, এটা হয় 2,88,000 এবং এরপর এটা হবে হচ্ছে 2,30,000 হলো। এবার দেখো, এবার আমাদেরকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এবার আমরা এটা মাইনাস করে দিই, 2,88,000 2,30,000, তাহলে হয় হচ্ছে 58,000 টাকা। এই যে, তাহলে এই যে হয়ে গেল হচ্ছে আমাদের লাভ ক্ষতি বের করা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে দেখো তো, প্লাসে অ্যান্সার আসছে না? প্লাসে অ্যান্সার আসা মানে হচ্ছে আমার লাভ হয়েছে। আর যদি এখানে এখানে মাইনাসের অ্যান্সার আসতো, তার মানে হচ্ছে আমার তখন কি হইতো? লস হইতো। তাহলে আমরা লিখবো যে অতএব লাভ লাভ 58,000 টাকা। আর যদি ক্ষতি হতো তাহলে আমরা লিখতাম ক্ষতি হচ্ছে 58,000 টাকা।
লাভের পরিমাণ এত বা ক্ষতির পরিমাণ হচ্ছে এত, যখন মাইনাস অ্যান্সার আসবে তখন ক্ষতি, আর যখন প্লাস অ্যান্সার আসবে তখন হচ্ছে লাভ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, লাভ ক্ষতি, তারপর হচ্ছে সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন খুবই ইজি, খালি তোমাদেরকে হচ্ছে সূত্রটা মনে রাখতে হবে প্রথমে। আর যদি সাজায় দেওয়া থাকে ভালো, আর যদি সাজায় না দেওয়া থাকে তখন তোমাদের আগে মোট সম্পদ মোট দায়টা বের করে তারপরে হচ্ছে তোমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে তোমাদের ম্যাথটা করতে হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 7। আজকে আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখব। এর আগের পর্ব আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, এর লাভ ক্ষতি, এই জিনিসগুলো নির্ণয় করা শিখেছিলাম। আর আজকে হচ্ছে আমরা ক নম্বরে, সৃজনশীলের ক নম্বরে হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো যখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলবে, তো আমরা এভাবেও ম্যাথ গুলো করতে পারি। মূলত হচ্ছে এই যখন এই টাইপের কোশ্চেন গুলো আসে তখন হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে একটু প্রবলেম হয়। তো কোন জায়গায় কি প্রবলেম হয় বা কখন তোমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবা, সেটাই হচ্ছে আমি তোমাদেরকে আজকে শেখাবো। ঠিক আছে, তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, যেটা তোমরা সবাই জানো। তো এই কনসেপ্টটা বা এই সূত্রটা আমরা মনে রেখে আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে 2025 জানুয়ারি 1 নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে শুধু আমি একটা এন্ট্রি লিখেছি জানুয়ারি 1 তারিখ, কারণ প্রারম্ভিক সবসময় হচ্ছে শুরুতে হয় 1 তারিখে, যেটা নিয়ে তোমার ব্যবসা শুরু করে 1 তারিখের জন্য হচ্ছে প্রারম্ভিক, আর যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওটাকে তো মূলধন বলে। তো এই যে এই এই নগদ আর আসবাবপত্র নিয়ে হচ্ছে আমার ব্যবসাটা শুরু করছে। তো এখন প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তো এখন আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো আগে আমরা সূত্রটা একটু মনে রাখার জন্য লিখি যে প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো দেখো, আমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য প্রারম্ভিক মোট সম্পদ লাগবে, প্রারম্ভিক মোট দায় লাগবে। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে হচ্ছে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ হচ্ছে আমার জন্য সম্পদ, আর আসবাবপত্র আমার জন্য সম্পদ। আমার এই প্রশ্নে কিন্তু কোনো দায় নেই, যেমন ধরো পাওনাদার, ঋণ, এই টাইপের কোনো কিছু কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তাহলে যেহেতু দায় দেওয়া নাই, শুধুমাত্র আমার অঙ্কের মধ্যে এই সম্পদ দেওয়া আছে, তার মানে হচ্ছে দায় যেহেতু নাই, তার মানে আমাদের মাইনাস করার কোনো দরকার নাই। তো আমরা শুধু সম্পদ দুইটা যোগ করে দিব, নগদ আর আসবাবপত্র দুইটা যোগ করে দিলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তো আমরা শুধু কি করব, দুইটা সম্পদ যোগ করে দিব। তাহলে দেখো, 2025 জানুয়ারি 1 নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা। ঠিক আছে, যেহেতু আমাদের দায় নাই, তার মানে আমাদের এই দুটো সম্পদ যোগ করে দিলেই হলো। তাহলে আমরা হচ্ছে এবার যোগ করে দিই, তাহলে হবে 1,20,000 টাকা। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। এবার আমরা যে টেনে দিব। তাহলে দেখো, সিম্পল ভাবে আমরা আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ফেললাম। এটা হচ্ছে নগদ আর আসবাবপত্র যোগ করে। তো যখন তোমাদের 1 তারিখে শুধুমাত্র সম্পদ থাকবে, তখন শুধু ওই সম্পদগুলো যোগ করে দিলেই হবে, আমাদের দায়ের চিন্তা করতে হবে না। এইবার আমি তোমাদের শিখাবো, যখন হচ্ছে আমার অঙ্কের মধ্যে দায় দেওয়া থাকবে, তখন তুমি কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবে। চলো তাহলে শুরু করি। যখন আমাদের প্রশ্নের মধ্যে দায়ও থাকবে 1 তারিখে, তখন আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো,
নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা ও পাওনাদার 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা যখন প্রথম অঙ্কটা করেছিলাম তখন হচ্ছে আমাদের পাওনাদার ছিল না, তখন শুধুমাত্র ছিল হচ্ছে নগদ আর আসবাবপত্র। আর এবার আমাদের পাওনাদার আছে। তাহলে দেখো এখানে আমাদের সম্পদ কোনটা আর দায় কোনটা। আমার সম্পদ হচ্ছে নগদ আর আসবাবপত্র, যেটা আমরা আগে থেকে জানি। আর নতুন করে যে পাওনাদার, পাওনাদার মানে হচ্ছে যে আমার কাছ থেকে টাকা পাবে, তার মানে পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রারম্ভিক মূলধনের সূত্র অনুযায়ী প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যেহেতু প্রথমে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ আমরা করব, তাহলে আমরা প্রথমে লিখি নগদ, নগদ 1,00,000 টাকা আর আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, এই দুইটা হচ্ছে আমার জন্য সম্পদ। তাহলে যেহেতু এই দুইটা আমার জন্য সম্পদ, আমরা এবার কি করে দিব, এই দুইটা যোগ করে দিব। আচ্ছা, যোগ করে এবার আমরা অ্যান্সারটা কোথায় লিখবো, আমরা কি অ্যান্সারটা এখানে লিখবো নাকি এখানে লিখবো? তুমি চাইলে এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 1,20,000 আমি এখানেই লিখলাম। এবার দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের মোট সম্পদ, তাই না? তাহলে এবার আমাদের মোট সম্পদ থেকে কি করতে হবে, মোট দায় বাদ দিতে হবে, প্রারম্ভিক দায়টা। তাহলে প্রারম্ভিক দায় কত আছে, এই যে পাওনাদার 10,000, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা দিই মাইনাস প্রারম্ভিক, সরি প্রারম্ভিক দায় না, মানে পাওনাদার আর কি, পাওনাদার, পাওনাদার হচ্ছে 10,000। আচ্ছা, তাহলে এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম, তোমরা তো জানো যে ব্রেকেট দ্বারা মাইনাস বোঝাচ্ছে। তো এখন 1,20,000 থেকে 10,000 বাদ দিলে হয় 1,10,000। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা কি করে দিব, এটা আমরা জেড টেনে দিব, হয়ে গেল। তাহলে এই যে এবার আমরা দ্বিতীয় ধাপে শিখলাম যে যখন আমাদের অঙ্কের মধ্যে 1 তারিখে সম্পদ আর দায় থাকবে, তখন আমরা কিভাবে হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই গেল হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপে আমরা শিখব যখন আমাদের 1 তারিখে পণ্য নিয়ে ব্যবসা শুরু করবে, তখন আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে চলো দেখি। তো দেখো এই যে আমি প্রশ্নটা লিখেছি তোমাদের জন্য, নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000 ও 30,000 টাকার পণ্য নিয়ে, এই যে 30,000 টাকার এই যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এখন দেখো আমাদের পণ্য আছে, তো অধিকাংশ স্টুডেন্টরা এই পণ্য থাকলে আমাদের প্রারম্ভিক মূলধনটা কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা হচ্ছে ওরা জানে না। তো আমরা এখন এই জিনিসটা জানবো। দেখো আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো নর্মালি আমাদের এখানে কিন্তু দায় নাই, সেটা আমরা দেখতে পাইতেছি। আর এখানে আসবাবপত্র আর নগদ হচ্ছে আমার জন্য সম্পদ, সেটাও আমরা বুঝতে পারছি। এখন পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে, এইটা আমার জন্য কি, কারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করা মানে হচ্ছে যে তুমি পণ্য কিনে তুমি ব্যবসা শুরু করছো, তাই না? তাহলে এখন দেখো এটা কিন্তু আমার জন্য একটা খরচ, যে আমি তো পণ্য কিনে আনছি, এর বিপরীতে তো আমার টাকা গেছে, তাহলে এটা তো আমার জন্য খরচ। তাহলে এইটা প্রারম্ভিক মূলধনে এটার কি কাজ, কাজটা হচ্ছে তুমি তো পণ্যটা কিনে নিয়ে আসছো তোমার ব্যবসার জন্য, এখনো তো তুমি পণ্যটা বিক্রি করো নাই, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত এটা তোমার ব্যবসায় আছে ততক্ষণ পর্যন্ত এটা তোমার ব্যবসায়ের জন্য মজুদ পণ্য, তাই না? এখন এটা তোমার কাছে মজুদ আছে, তো এটা হচ্ছে তোমার ব্যবসায়ের সম্পদ। আর যেহেতু 1 তারিখের পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার মানে এই পণ্যটাকে সম্পদ হিসেবে বিবেচনা করেই হচ্ছে আমাদের ব্যবসাটা শুরু করছে। যতক্ষণ পর্যন্ত এটা আমাদের বিক্রি হচ্ছে বা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে মজুদ বা সম্পদ হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, তো এর জন্য আসবাবপত্র, নগদ আর এই পণ্য, তিনটা জিনিসই হচ্ছে আমার জন্য সম্পদ। তাহলে এই পণ্যটাও যেহেতু আমার জন্য সম্পদ, তার মানে পণ্যটাও কি হবে, সম্পদের সাথে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখি
আমরা লিখি নগদ, নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র আসবাবপত্র 20,000। এখন পণ্যটা যেহেতু আমাদের সম্পদ, আমরা তো একটা যোগ করব, কিন্তু আমরা এটাকে কি নামে লিখবো? পণ্য হিসাব নাকি অন্য কোনো একটা নাম আছে? তো নর্মালি আমরা পণ্য লিখি না, আমরা হচ্ছে পণ্য যেখানে থাকে ওইখানে আমরা ক্রয় হিসাব লিখি, ঠিক আছে? যেহেতু এই পণ্যটা ক্রয় করে নিয়ে আসছে, তো এটা হচ্ছে ক্রয়। ক্রয় 30,000, 30,000। এবার আমরা এটা কি করব, এই তিনটা যোগ করে দিব, তাহলে 1,20,000, 30, 1,50,000 টাকা। এই যে হয়ে গেল আমাদের তৃতীয় ধাপের যে প্রারম্ভিক মূলধন। আরেকটা যে সমস্যা হয় পণ্য থাকলে, সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম যে পণ্য থাকলে আমরা কিভাবে এই প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। তাহলে সম্পদের সাথে পণ্যের টাকাটাও কি আমরা কি করবো, যোগ করে দিব। তাহলে যোগ করলে হয়ে গেল 1,50,000। তো এই যে পণ্য থাকলে যখন আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, তখন হচ্ছে আমরা এভাবে করব। এইবার আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আরেকটা যে সমস্যা দেখা যায়, সেই জিনিসটা আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা ধাপে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখবো। সেটা হচ্ছে যখন আমার অঙ্কের মধ্যে, ম্যাথের মধ্যে নগদ আসবাবপত্র আছে, ব্যাংক ঋণ যখন 1 তারিখে থাকবে, তখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। এখানে শুধু ব্যাংক ঋণ না, তোমার ব্যাংক ঋণ, ঋণ মানে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, এই টাইপের কথা থাকলে তখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। তাহলে দেখো, এই যে যে ব্যাংক ঋণটা তো আমরা নগদে আনছি, তাই না? আমার ব্যবসায় তো ব্যাংক ঋণটা, মানে বলতে গেলে ব্যাংক ঋণ তো আমার হাতে নগদেই আসছে। আমরা তো 50,000 যে টাকাটা, সেটা তো আমরা নগদেই নিয়ে আসছি। তাহলে দেখো, আমার কাছে এমনি নর্মালি ছিল 1,00,000 টাকা আমার কাছে, আমার নিজস্ব। আর হচ্ছে আমরা ব্যাংক থেকে আরো 50,000 টাকা নিয়ে আসছি 1 তারিখে। তাহলে এই ঋণের টাকা তো আমরা আলাদা রাখবো না, এই ঋণের টাকা তো আমরা নগদের সাথে একসাথেই জোট করে দিব, তাই না? তাহলে নগদ শুধু আমার কাছে 1,00,000 টাকা নেই, আমার কাছে নগদ এখন আবার কি আরো এক্সট্রা 50,000 টাকা অ্যাড হয়েছে। ধরো তুমি, তোমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে? তো তোমার লাগবে আরো 20 টাকা, তুমি কি করছো, 20 টাকা ঋণ নিছো। তাহলে এই 10 টাকা আর 20 টাকা দুইটা অ্যাড করেই তো তুমি এই যে 30 টাকাটাই তো তুমি তোমার কাজে লাগাবা, তাই না? তাহলে এখানে যেহেতু নগদ 1,00,000 টাকা আর ব্যাংক ঋণ 50,000 টাকা, তাহলে এই দুইটাই হচ্ছে কি আমার নগদ টাকা। একদিক দিয়ে এই ব্যাংক ঋণটা আমার কাছে দায় হিসেবে আসছে, যেহেতু আমি ঋণ নিছি, তো এখন এটা আমার জন্য কি দায়, কারণ আমার উপর একটা চাপ আছে যে আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে। আর অন্যদিকে এই ব্যাংক ঋণটা আমার নগদ টাকা হিসেবেও আসছে, কারণ আমার ব্যাংক ঋণ তো আমার নগদ টাকাই আনছি, বিষয়টা সেরকম। তাহলে দেখো, তাহলে এরকম ব্যাংক ঋণ বা ঋণ, শুধু ঋণ যদি বলে, শুধু ব্যাংক ঋণ যে থাকবে তা না, যদি বলে যে শুধু ঋণ, তখন আমরা কিভাবে এই কাজটা করব। তাহলে দেখো, তোমাকে যেটা করতে হবে, নগদে, নগদ 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 তো আমাদের কাছে প্রথমে 1,00,000 টাকা ছিল আমার নিজস্ব, তাই না? তাহলে 1,00,000 টাকা লিখলাম। এখন আবার আনছি কত, ব্যাংক ঋণ 50,000 নিয়ে আসছি না আলাদা করে? তাহলে এই 50,000 টাকা কি আমি কি করবো, 50,000 টাকাটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর দেখো 1,50,000, তাহলে এইটা হচ্ছে আমার, সরি, হ্যাঁ ঠিক আছে, 1,50,000। তাহলে এইটা হচ্ছে আমার নগদ টাকা মোট, আগের 1,00,000 আর পরের 50,000, মোট হচ্ছে 1,50,000। এইবার নগদ, প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য প্রথমে আমরা প্রারম্ভিক সম্পদটা লিখি। তাহলে নগদ আমরা পাইলাম। আমি আবারও বলতেছি যে তুমি, তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে ব্যাংক ঋণটা আমরা কেন যোগ করব। ব্যাংক ঋণটা যোগ করব কারণ হচ্ছে ব্যাংক ঋণটা আমি নগদে আনছি, আমার কাছে নগদে 50,000 টাকা আসছে। এখন 50,000 টাকাটা কোনো জিনিস না যে 50,000 টাকা ধরে নিয়ে আসছি, 50,000 টাকাটা হচ্ছে আমার নগদ টাকা, নগদ 50,000 টাকা। এর জন্য নগদের সাথে প্রথমে 1,50,000 যোগ করতে হবে, কারণ নগদ টাকা হচ্ছে আমার জন্য সম্পদ। এবার দেখো, আমাদের আরেকটা সম্পদ আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। এটা তো তোমরা জানোই, আসবাবপত্র।
20,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো নগদ আর আসবাবপত্র আমরা সম্পদ পেলাম না, তাহলে সম্পদ যেহেতু পেয়ে ফেলছি, এবার আমরা সম্পদ দুটো যোগ করে দিব, তাহলে হয় 1,70,000 টাকা। ঠিক আছে, তাহলে হলো 1,70,000। এবার দেখো আমরা তো সম্পদ লিখছি, কিন্তু এখন আমাদের কি করতে হবে, কারণ প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো আমাদের সম্পদ বের করা শেষ, এবার আমাদের অঙ্কের মধ্যে যে দায়টা আছে সেই দায়টা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের অঙ্কের মধ্যে দায় কোনটা আছে, এই যে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হচ্ছে দায়। তাহলে আমরা কি করব, মাইনাস ব্যাংক ঋণটা কি করব, বাদ দিব, 50,000 মাইনাস 50,000। তো এখন আমরা ব্যাংক ঋণটা বাদ দিই, বাদ দিলে হবে হচ্ছে 1,20,000 টাকা। এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ঠিক আছে, 1,20,000 টাকাটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ব্যাংক ঋণটা তো একবার আমরা এখানে যোগ করছি, আবার কেন ব্যাংক ঋণটা মাইনাস করব? কারণ আমি তোমাদের আগেই বলছি যে ব্যাংক ঋণটা একদিক থেকে আমার নগদ হিসেবে আসছে, আরেক দিক থেকে আমার দায় হিসেবে আসছে। কারণ এই ব্যাংক ঋণটা তো আনছি, ব্যাংক তো আমাকে শুধু শুধু ব্যাংক ঋণ দিয়ে দেয়নি, ব্যাংক ঋণটা আমাকে পরে পরিশোধ করতে হবে। তাহলে এটা আমার যেহেতু দায়, এটা আমার কাছে দায় হিসেবে আসছে, তাহলে একদিকে হচ্ছে নগদ হিসেবে আসছে, আরেকদিকে হচ্ছে দায় হিসেবে আসছে। এর জন্য নগদ একবার প্লাস করছি, আর যেহেতু প্রারম্ভিক দায় মাইনাস করতে হয়, এর জন্য আমরা মাইনাস ব্যাংক ঋণটা মাইনাস করছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার হচ্ছে আমরা যেই জিনিসগুলো শিখলাম, এই সব জিনিসগুলো অ্যাড করে আমরা একটা ম্যাথ দেখব, যাতে তোমাদের আর কোনো প্রারম্ভিক মূলধনে কোনো ঝামেলাই না থাকে। ঠিক আছে, এই কয়েক ধরনেরই তোমার প্রারম্ভিক মূলধনের ম্যাথ হয়ে থাকে। তাহলে চলো আমরা আরেকটা ধাপ শিখি, যে সবগুলো ইনফরমেশন থাকলে তখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো চলো শুরু করি। এই দেখো আমি হচ্ছে যে প্রশ্নটা তোমাদের জন্য লিখেছি, এর বাইরে প্রারম্ভিক মূলধনে এর থেকে বেশি আসে না, বরং এখানেই হচ্ছে আমি সব ইনফরমেশন দিচ্ছি। প্রারম্ভিক মূলধনে এর থেকে কম থাকবে, হয়তোবা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বেশি আসে না। বুঝতে পারছো? তো এই কনসেপ্টটা তোমরা জানলে তোমরা পুরো প্রারম্ভিক মূলধনটাই জানতে পারবা। তো দেখো আমাদের এই প্রশ্নে কি আছে, নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা। আচ্ছা, তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে সবসময় তো আপনি নগদ আর আসবাবপত্রই লিখছেন, তার মানে কি শুধুমাত্র নগদ আর আসবাবপত্রই থাকবে? না, কথাটা সেরকম না। কথাটা হচ্ছে যে তোমার যে কোনো সম্পত্তি থাকতে পারে, আসবাবপত্রের বদলে অফিস সরঞ্জাম থাকতে পারে, অফিস সাপ্লাইজ থাকতে পারে, বা বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে। সেই সম্পদটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে, কিন্তু আমার মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমার সম্পদগুলো যোগ হবে, প্রারম্ভিক সম্পদগুলো যোগ হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো নগদ 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, পণ্য 10,000 টাকা, পাওনাদার 20,000 টাকা, ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। দেখো এতক্ষণ আমি তোমাদেরকে যা ধাপে ধাপে যা বুঝালাম, এই সব জিনিসগুলো আমি একত্র করে এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। যে এরকম প্রশ্ন থাকলে তখন তোমরা কি করবা। তাহলে নর্মালি দেখো আগে আমরা দেখি, প্রথমে তো আমরা নগদটা লিখবো। এখন নগদটা লেখার আগে আমাদের দেখতে হবে যে দেখো এখানে আবার এই যে ব্যাংক ঋণ আছে, তাহলে আমি বলছিলাম যখন আমাদের ব্যাংক ঋণ থাকবে বা শুধু ঋণ থাকবে, তখন আমরা কি করব, নগদের সাথে ওটা যোগ করে নিব। তাহলে এখন দেখো আমরা নগদের সাথে যোগ করি, নগদ, এখন হচ্ছে আমরা প্রারম্ভিক মোট সম্পদটা নির্ণয় করতেছি। নগদ 1,00,000 যোগ 30,000 হয়ে গেল। নগদ 1,00,000 যোগ 30,000 হচ্ছে 1,30,000। এইবার এবার আমরা নগদের কাজ শেষ, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আসবাবপত্র নির্ণয় করতে হবে। তাহলে আসবাবপত্র নির্ণয় করি, আসবাবপত্র 20,000 টাকা। ঠিক আছে, তাহলে আসবাবপত্র কত হলো, 20,000। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা সম্পদ আছে, সেটা হচ্ছে পণ্য। আমি একটু আগে তোমাদের বোঝালাম না যে পণ্য থাকলে সম্পদ যোগ হবে, তাহলে আমরা লিখি ক্রয়, কারণ পণ্য থাকলে আমরা ওখানে ক্রয় হিসাব লিখবো, ক্রয় 10,000। তাহলে আমাদের সম্পদ শেষ, কারণ এরপরে হচ্ছে পাওনাদার আছে আর ব্যাংক ঋণ আছে, যে দুইটা হচ্ছে আমার জন্য দায়। তো এই তিনটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক সম্পদ। এবার আমরা এটা যোগ করে দিব। তো 1,30,000, 50, 60, 1,60,000। এইবার আমাদেরকে কি করতে হবে, প্রারম্ভিক মোট দায়টা বাদ দিতে হবে। তাহলে আমার প্রারম্ভিক দায় কি কি আছে,
পাওনাদার আছে আর হচ্ছে কি ব্যাংক ঋণ আছে 30,000। তাহলে আমরা এখন দায় বাদ দিব। আচ্ছা, তোমরা এবার একটা কাজ করবা, যেহেতু আমার দায় হচ্ছে দুইটা আছে, ঠিক আছে, তোমরা যোগ করে এই পাশ থেকে বাদ দিবা। আচ্ছা, আমরা 1,60,000টা এখানে লিখি, 1,60,000 টাকা। এবার হচ্ছে পাওনাদার, 20,000, আর ব্যাংক ঋণ হচ্ছে মাইনাস প্রারম্ভিক দায়। তোমরা উপরে প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় এটা লিখে নিলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে, ঠিক আছে। যেমন এই যে প্রারম্ভিক সম্পদে হবে, এটা সম্পদ, প্রারম্ভিক সম্পদ, এই যেগুলো হচ্ছে প্রারম্ভিক সম্পদ আর নিচেটা হচ্ছে প্রারম্ভিক দায়। এভাবে টাইটেল দিয়ে নিলে তোমাদের জন্য বেশি সুবিধা। প্রারম্ভিক দায়, এবার হচ্ছে পাওনাদার আর হচ্ছে ব্যাংক ঋণ 20,000 আর ব্যাংক ঋণ হচ্ছে 30,000, 20,000 আর 30,000। আচ্ছা, তাহলে হলো 50,000। এই 50,000টা হচ্ছে আমাদের মোট প্রারম্ভিক মোট দায়, ঠিক আছে। তাহলে এই 50,000 টাকা আমাদের এখন কি করতে হবে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিতে হবে। তাহলে হলো 1,10,000 টাকা। তাহলে এই 1,10,000 টাকাটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এটা কি করব, জেটেন দিব। হ্যাঁ, তাহলে শেষ হয়ে গেল আমাদের প্রারম্ভিক মূলধনের এই ম্যাথটাও। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা প্রারম্ভিক মূলধন, মানে প্রত্যেকটা বাচ্চারাই কি করে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারে না। বেশিরভাগ সময় হচ্ছে যখন অঙ্কে পণ্য নিয়ে ব্যবসা শুরু করে আর যখন হচ্ছে ব্যাংক ঋণ বা শুধু ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, তখন হচ্ছে ওদের কাছে প্রবলেমটা হয় প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময়। তো আমি তোমাদের সব প্রবলেম একদম ধাপে ধাপে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ করে করে হচ্ছে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর থেকে তোমাদের আর প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। আর যদিও বা প্রবলেম হয়, তাহলে প্রবলেমটা উল্লেখ করে হচ্ছে কমেন্ট করে দিবে, আমি হচ্ছে সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।